টাটা বাই বাই দিও না, কারণ হচ্ছে আমাদের ক্লাস আর একটু বাকি আছে। সো এই ক্যামেরার ইস্যুটা নিয়ে অপর ভাইয়ের সাথে যাইতে হবে, মানে অপর ভাইয়ের সাথে কথা বলতে হবে, কারণ ভাই আর কি ক্যামেরা সম্পর্কে একটু বেশি এক্সপার্ট, বুঝছো? তো ভাইয়ের সাথে ডিসকাস করতে হবে এটা কি হয়েছে, মানে ক্যামেরার মধ্যে কি সমস্যা, কেন ছেড়ে দেয়, বুঝছো? দেখতে পাচ্ছ সবাই? এই আজকে যেন চুরি না, আজকে শেষের ক্লাস, এমন কথা বইলো না। আজকে শেষ ক্লাস, ঠিক আছে? আমাদের বাকি কয়েকটা টপিক পড়তে হবে, মানে যন্ত্রগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ না সবাই? এখন দেখতে পাচ্ছ? যাদের ভিডিও নাই তাদেরকে একটু বলো যে আবার ব্যাক করতে, মানে রিজয়েন করতে। কমেন্টে যারা বলবে ভিডিও নাই, হ্যাঁ, কমেন্টে বলো যাদের ভিডিও নাই তাদেরকে বলো রিজয়েন করতে, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম, এই আইজি যদি জিরো হইতে হয়, এই আইজি যদি জিরো হইতে হয় বা আইজি যদি জিরো হয়, তাইলে এই দুই পাশের রেশিওগুলো সমান থাকে। সো এখান থেকে তুমি আসলে অনেক ম্যাথ করতে পারবা। দেখো কি বলছে, একটা হুইস্টন ব্রিজের 4 বাহুতে এরকম এরকম রোধ যুক্ত আছে, চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটা সাম্য অবস্থায় থাকবে? সাম্য অবস্থায় মানে কি? ভিতরের রাস্তা দিয়ে কোনো কারেন্ট নাই। দেখো, তার মানে আমি যদি এইটা আঁকাই যে 4টা বাহু, মনে করো এটার মধ্যে 3, তারপর এটার মধ্যে মনে করো তোমার 6, তারপর এখানে মনে করো গ্যালভানোমিটারটা, এবং এই জায়গাতে এখানে মনে করো 12, এখানে মনে করো কত আছে বলো তো, এখানে মনে করো আরেকটা আছে হচ্ছে 20। ওকে, এইটা হচ্ছে তোমার সার্কিটটা, এটা হচ্ছে তোমার সার্কিটটা। বলছে চতুর্থ বাহুতে, মানে এই যে বাহুটা, এই বাহুর মধ্যে কত রোধ কিভাবে যুক্ত করলে এটা সাম্য অবস্থায় থাকবে? বলো তো, সাম্য অবস্থায় থাকতে হলে কি করতে হয়? হ্যাঁ, এই 3/6 এটার দ্বিগুণ এটা, তার মানে এটার দ্বিগুণ এটা হতে হবে, তাই না? 12-র দ্বিগুণ কত? 24, 24 থাকতে হবে এই জায়গাতে, বাট আছে 20। তাহলে কি করতে হবে বলতো? 4 মানের একটা রোধ এখানে শ্রেণীতে যুক্ত করতে হবে। এটা জাস্ট একটা এমসিকিউ। 4 মানের একটা রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, বুঝছো? 4 মানের একটা রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, ঠিক আছে? তৃতীয় বাহুতে কত রোধ যুক্ত করলে বৃষ্টির সাম্য অবস্থায় থাকবে? ওকে, এখন সেম প্রশ্ন আমাদের বলছে যে আচ্ছা, চতুর্থ বাহুতে না, এই বাহুতে বেশি থাকুক, এই বাহুতে বেশি থাকুক, বাট আমরা সাম্য অবস্থা হোক এটা চাই। এই বাহুতে বেশি থাকুক, এই 3 নাম্বার বাহুতে এইটার মধ্যে কত যুক্ত করলে সাম্য অবস্থায় থাকবে? ঠিক আছে, দেখো তো, আমাদের এইটার দ্বিগুণ এইটা, তার মানে এইটার দ্বিগুণ এইটা হইতে হবে, তার মানে এইটার অর্ধেক এটা হইতে হবে। তার মানে এই জায়গাতে সাম্য অবস্থায় থাকতে হলে কত থাকতে হবে বলো তো? টোটাল কত থাকতে হবে? টোটাল টোটাল কত থাকতে হবে? 10। টোটাল এই জায়গাতে থাকতে হবে 10। বুঝে গেছো যে পি বাই আর প্লাস তোমার হচ্ছে পি বাই কিউ আর বাই এস, 10 থাকতে হবে এই জায়গাতে, বুঝে গেছো? বাট আছে কত? 12। 12কে 10 বানাইতে হবে, কমাইতে হবে। তার মানে কমানোর ওয়েটা কি? কমানোর ওয়ে হচ্ছে প্যারালালি একটা রোধ লাগাইতে হবে। প্যারালালি রোধ লাগাইলে আসলে তুল্য রোধ কমে। তার মানে প্যারালালি একটা রোধ লাগাইতে হবে তোমাকে আর মানের। তার মানে তোমার প্যারালালি আর মানের রোধ বানালে তুমি তুল্য রোধ চাও 10, মানে 1/10 ইকুয়ালস হচ্ছে 1/12 প্লাস 1/r। এখান থেকে আর এর ভ্যালুটা বের করো, ঠিক আছে? কত মানের রোধ তোমাকে প্যারালালি যুক্ত করতে হবে, ঠিক আছে? বুঝছো? সো খুবই সহজ জিনিসগুলা। এখন একটা সার্কিটের আসলে বিভিন্ন রূপ থাকতে পারে, এগুলা দেখে বোঝার উপায় নাই যে এটা আসলে একটা হুইস্টন ব্রিজ, বাট তোমাকে একটু কষ্ট করে বুঝতে হবে। দেখো, হুইস্টন ব্রিজটা কেমন থাকে? দুইটা বাহু বের হয়, দুইটা বাহু এরকম ভাবে যায়, এদের মধ্যবর্তী একটা লাইন থাকে। তার মানে এখান থেকে দেখো যে দুইটা বাহু বের হইছে, দুইটা বাহু যায় অ্যাড হইছে, এদের মধ্যবর্তী একটা লাইন আছে, তার মানে এটাও একটা হুইস্টন ব্রিজ। তার মানে এটা তখনই সাম্য অবস্থায় থাকবে যখন এই অনুপাতগুলো সেম, এই অনুপাতগুলো যখন সেম, ঠিক আছে? এই অনুপাতগুলো যখন সেম। বাট এই জায়গাতে আমাদের মানটা হয়তো ভুল লেগেছে। হ্যাঁ, 6 ওহম মান, হয়তো টাইপিং মিস্টেক, এখানে তো 6। দেখো তো অনুপাত সেম আছে না বলো তো? 3/5 আর 6/10 অনুপাত সেম আছে না? অনুপাত সেম আছে না বলো তো? সেম আছে। অনুপাত সেম আছে, তার মানে এই মধ্যের লাইন দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে এই মধ্যের লাইন দিয়ে কারেন্ট ফ্লোটা 0। মধ্যের লাইন দিয়ে কারেন্ট ফ্লো 0 হলে এটাকে তুমি হিসাব থেকে বাদ দিতে পারো। সো আলটিমেটলি তোমার সার্কিটটা পড়ে থাকবে এরকম, যে এখানে 5 আর এখানে 10, আর এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 6। বুঝছো? মধ্যের লাইনটা বাদ দিলে তোমার সার্কিটটা পড়ে থাকবে এরকম। বুঝে গেছো? কারণ মধ্যের লাইন দিয়ে কারেন্ট নাই, কারেন্ট না গেলে এটা তো লোডের মধ্যে কাউন্ট হবে না। বুঝছো? বুঝতে পারছো জিনিসটা? এখন এইটা দেখে কি বোঝা যায় এটা হুইস্টন ব্রিজ? হ্যাঁ, বোঝা যায়, ইজিলি বোঝা যায় যে দুইটা এরকম ভাবে বের হইছে এবং এরকম ভাবে দুইটা ঢুকছে, মধ্যে দিয়ে একটা। তার মানে এটাও আসলে তোমার হুইস্টন ব্রিজ, কারণ এখানেও দেখো রেশিওটা আসলে সমান। এই পাশে রেশিও আর এই পাশে রেশিও আর এই পাশে মধ্যেটা আসলে হিসাবের মধ্যে আসবে না, এটা হিসাবের বাইরে। ঠিক আছে, জাস্ট সার্কিটের বিভিন্ন রূপ থাকতে পারে, এটা তোমাদের দেখাচ্ছি। এইটা যে হুইস্টন ব্রিজ বোঝা যায়, বোঝা যাওয়া লাগবে, একটু কষ্ট করে দেখো। এই এ পয়েন্ট থেকে দুইটা লাইন বের হয়েছে, এই যে একটা, এই যে আরেকটা। এই দুইটা লাইন আবার একসাথে অ্যাটাচ হয়েছে, এই যে একটা, এই যে একটা, এদের মধ্যে আরেকটা লাইন আছে। এটাই তো ছিল হুইস্টন ব্রিজ। দুইটা বের হয়,
দুইটা আবার প্রবেশ করে, বাট মধ্যে দিয়ে একটা কানেকশন থাকে। দেখো এখান থেকে দুইটা লাইন বের হইছে, দুইটা লাইন আবার একসাথে অ্যাটাচ হয়েছে, বাট এদের মধ্যে একটা কানেকশন আছে। তাইলে দেখো তো এই মধ্যের কানেকশনের দুই পাশের অনুপাতগুলো সেম কিনা, এই পাশের অনুপাত এবং এই পাশের অনুপাত সেম কিনা? হ্যাঁ সেম আছে, তার মানে মধ্যেটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তার মানে এটা হিসাব থেকেই বাদ, এটা হিসাব থেকেই বাদ। সো এইটুকু বাদ দিয়ে তুমি এখন সার্কিটটা সলভ করবা। সার্কিটটা সলভ করলে তখন তোমার কেমন হবে বলো তো? সলভ করলে তোমার হবে হচ্ছে এরকম, যে এখানে 5 5 আর এদিকে 10, আর এখানে হচ্ছে তোমার 3 আর এখানে হচ্ছে 6, মধ্যে 4-এর হিসাব বাদ, মধ্যে 4-এর হিসাব বাদ। ঠিক আছে, মধ্যে 4-এর হিসাব বাদ। ট্রায়াঙ্গেলেরটা কেমনে হুইস্টন ব্রিজ? ঠিক আছে, এখন এইটা বুঝতে হলে তোমাকে ওই যে আনফোল্ডিং মেথডটা একটু কষ্ট করে বুঝতে হবে। গত ক্লাসে ওর আগের ক্লাসে দেখাইছিলাম। তুমি এই মাথায় ধরে একটু আনফোল্ড করো, তোমার ব্রেইনটাকে একটু শার্প করে, একটু ইমাজিনেশনটাকে বাড়ায় তুমি আনফোল্ড করো। ঠিক আছে, যে এখানে 10 আছে, 10 10-এর মতো থাক। তারপর এখানে 6 আছে, 6 6-এর মতো থাক। তারপর এই জায়গাতে 4 আছে, 4 4-এর মতো থাক। ঠিক আছে, বাট এই মাথাটাকে ধরে তুমি আনফোল্ড করো, তাহলে তোমার এই জায়গাতে 3 চলে আসবে, তাই না? আর এই 5 এটা এই জায়গাতে চলে আসবে, বুঝছো? তুমি জাস্ট এই মাথাটাকে ধরে আনফোল্ড করছো, আর এই যে বি মাথাটাকে ধরেও মনে করো তুমি আনফোল্ড করছো, বি মাথাটাকে ধরেও তুমি হচ্ছে ওই পাশে আনফোল্ড করছো। দেখো তো এখন হুইস্টন ব্রিজের মতো দেখা যায়? দেখা যায়, দুইটা বের হয়েছে, দুইটা প্রবেশ করছে, এইটা হচ্ছে মধ্যের জিনিস। তার মানে রেশিওটা সমান, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তার মানে এটা হিসাব থেকে বাদ। তার মানে এখানেও আমাদের এইটা হিসাব থেকে বাদ চলে যাবে। তুল্যরোধ নির্ণয়ের সময় বা ম্যাথ বের করার সময় বা উত্তর বের করার সময় আমাদের এটা হিসাব থেকে বাদ। ঠিক আছে, বুঝছো? জাস্ট দেখবা যে দুইটা লাইন বের হয়েছে, আবার দুইটা লাইন প্রবেশ করছে, বাট মধ্যে দিয়ে একটা কানেকশন আছে। দেখো দুইটা লাইন বের হয়েছে, এই যে দেখো দুইটা লাইন বের হয়েছে, আবার দুইটা লাইন প্রবেশ করছে, মধ্যে দিয়ে একটা লাইন আছে, তাইলে এটা হুইস্টন ব্রিজ। ঠিক আছে, দেখতে পাচ্ছ? যদিও বা এরকমের জিনিসপত্র ইসিতে আসবে না, বাট তোমাদের জাস্ট একটু দেখায় রাখা আর কি। এখানেও সিমিলার, এখানেও সিমিলার। দেখো তুমি যদি এই দুই প্রান্তের সাপেক্ষে চিন্তা করো, দেখো দুইটা লাইন বের হয়েছে, দুইটা লাইন প্রবেশ করছে, মধ্যে দিয়ে একটা কানেকশন আছে, তার মানে এটাও হিস্টন বেস। দেখো অনুপাতগুলো সেম আছে, তার মানে এটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এখানেও দেখো এই দুই প্রান্তের সাপেক্ষে যদি নির্ণয় করো, দেখো দুইটা লাইন বের হয়েছে, দুইটা লাইন প্রবেশ করছে, মধ্যে দিয়ে একটা কানেকশন আছে, তার মানে এটা দিয়েও কোনো কারেন্ট ফ্লো হবে না, এটা হিস্টন ব্রিজ। বুঝছো? বুঝতে পারলা? এখন দেখো হিস্টন ব্রিজ থেকে ম্যাথ কিরকম আসে। আরেকটা দেখো, এটাও সিমিলার। এই দুই বিন্দুর সাপেক্ষে, এই ব্যাটারিটার দুই বিন্দুর সাপেক্ষে তুমি যদি চিন্তা করো, দেখো এখান থেকে দুইটা লাইন বের হয়েছে, দেখো এই যে দুইটা লাইন বের হয়েছে, দুইটা লাইন প্রবেশ করছে, এদের মধ্যবর্তী একটা কানেকশন, তার মানে এটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। যেই দুইটা লাইন বের হয়েছে ওদের অনুপাত, আর যেই দুইটা লাইন প্রবেশ করতেছে ওদের অনুপাত যদি সেম থাকে, তাহলে কোনো কারেন্ট ফ্লো হয় না। দেখতে পাচ্ছ হিস্টন ব্রিজগুলা? সবগুলো কিন্তু একই রকম, সবগুলো একই রকম, জাস্ট সার্কিটের লুকটা ডিফারেন্ট। এইটাকেই তুমি এইভাবে আঁকাইতে পারতা, এটাকে এইভাবে আঁকাইতে পারতা, যে এখানে 20, এদিক দিয়ে হচ্ছে তোমার 3 গেছে, এদিক দিয়ে হচ্ছে 5 গেছে, আর এদিক দিয়ে হচ্ছে 4 গেছে। তখন বলতা তুমি যে হ্যাঁ ভাইয়া এটা তো হুইস্টন ব্রিজ, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ এই যে এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা হুইস্টন ব্রিজ। ঠিক আছে, এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। 4 কেন বাদ যাবে এটাই তো পড়াচ্ছি এতক্ষণ। তোমার এই যে এই অনুপাতগুলা, এইটা আর এটার অনুপাত আর এইটা আর এটার অনুপাত সমান থাকলে এই মধ্যের গ্যালভানোমিটারের রোধ দিয়ে কোনো কারেন্ট যায় না, বা মধ্যের লাইনটা দিয়ে কোনো কারেন্ট যায় না। এটাই হচ্ছে হুইস্টন ব্রিজের রুল। ঠিক আছে, সো মধ্যের লাইন দিয়ে কারেন্ট না যাইতে হলে কি হতে হবে? দুই পাশের অনুপাত সমান হইতে হবে, দুই পাশের অনুপাত সমান হইতে হবে। তাহলে চলো তো বোর্ডের কিছু প্রশ্ন সলভ করে দেখি হুইস্টন ব্রিজ থেকে কি আসে। হুইস্টন ব্রিজ থেকে কি আসে চলো দেখে আসি। ওকে চলো হুইস্টন ব্রিজ থেকে কি আসে দেখে আসি। প্রথম কথা, ময়মনসিংহ বোর্ড 2024, কে জানি একটু আগে বলছিলা, বলো তো বাচ্চাদের জিনিস না? একদম ইজি জিনিস। 3টা চাবি আছে এখানে, চাবিগুলো খেয়াল করো, খুবই মনোযোগ দিয়ে চাবিগুলো খেয়াল করো, খুবই সহজ। K1 K2 K3, খুবই মনোযোগ দিয়ে চাবিগুলো খেয়াল করো। K1 K2 K3 বললো K1 চাবি, শুধুমাত্র K1 চাবি বন্ধ। চাবি বন্ধ মানে কারেন্ট ফ্লো হয়, চাবি খোলা মানে কারেন্ট ফ্লো হয় না। চাবি খোলা মানে কারেন্ট ফ্লো হয় না, চাবি খোলা মানে দরজা খোলা। তার মানে ওয়াল যদি হয় তোমার তার, ওই তারটা দরজা কিন্তু পাস করতে পারবে না। চাবি খোলা মানে কারেন্ট ফ্লো হয় না, এদিক দিয়ে কারেন্ট ফ্লো এখন 0 হবে, কারণ এখানে কারেকশন কাটা, তাই না? চাবি বন্ধ মানে কারেন্ট ফ্লো হয়। শুধুমাত্র K1 চাবিটা বন্ধ, তার মানে এইটা শুধুমাত্র কানেকশন দেয়া, বাকি কোনোটাই কানেকশন দেয়া না। তার মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই দিক দিয়েও কোনো কারেন্ট ফ্লো হবে না, তাই না? এগুলো হিসাবের বাইরে। তাইলে বলো তো তোমার সার্কিটে পড়ে আছে এখন কি? সার্কিটের মধ্যে পড়ে আছে হচ্ছে 6 ভোল্ট। এখন পড়ে আছে হলো 20 আর 5, দুইটা প্যারালালে আছে। 20-এর সাথে আরেকটা 100 সিরিজে আছে। উপরে হচ্ছে 5 আর উপরে হচ্ছে 15। বুঝতে পারছো? যখন চাবি দুইটা অফ, কাহিনীটা কি? মানে চাবিটা K1 যখন অফ, বাকি দুইটা চাবি খোলা, তখন কাহিনীটা কি বুঝছো? বাচ্চাদের জিনিসটা
খুবই সহজ জিনিস। তার মানে তুল্য রোধ বের করতে পারবা এখান থেকে ইজিলি, যে 5 আর 15 20, আর এখানে হচ্ছে 120, 20 এর 6 গুণ হচ্ছে 120, তার মানে 6/7 ইন্টু 20 হচ্ছে তোমার উত্তর তুল্য রোধ। ওকে, সো বলো তো গ নাম্বারটা বাচ্চাদের জিনিস না? এখন গ নাম্বার পারবো সবাই, তড়িৎ প্রবাহ নির্ণয় করা এখন সবাই পারবো। তুল্য রোধ বের করে আমরা জাস্ট 6 ভোল্টকে তুল্য রোধ দিয়ে ভাগ করব, ঠিক আছে? উদ্দীপকের বর্তনী সবগুলো চাবি বন্ধ অবস্থায় পি রোধের কিরূপ পরিবর্তন করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না? বলো তো, এটাও সহজ না বাচ্চাদের জিনিসটা? দেখো, তোমার কাছে চাইছে যেন গ্যালভানোমিটার দিয়ে এখন কারেন্ট ফ্লো না হয়, কারেন্ট ফ্লো যেন না হয়। ওকে, সবগুলা চাবি এখন অ্যাটাচড। ওকে, কারেন্ট ফ্লো কখন হয় না? যখন অনুপাত সমান হয়। তাহলে দেখো, এখানের এই পাশের অনুপাত কি 15 কত গুণ 100? এই পাশের অনুপাত আর এই পাশের অনুপাত সমান হবে। দেখো, এই জায়গার অনুপাত, এই জায়গা আর এই জায়গার অনুপাত, এই জায়গা আর এই জায়গার অনুপাতের সমান হবে। সো আমি একটা নাম দেই, এটা মনে করো আমার এক্স রোধ। এই এক্স রোধটা আমি বের করতে চাই। সো x ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 15 ডিভাইড বাই 100। তাহলে এক্স এর মানটা আসলে আমাদের কত দরকার একটু বের করো তো। এক্স এর মানটা আসলে কত দরকার? 15 ডিভাইড বাই 5, আলটিমেটলি 3 ওহম দরকার। তার মানে এই জায়গাতে আমাদের 3 ওহম আনতে হবে সামহাউ। এখানে অলরেডি 5 আছে। দেখো, আমার দরকার এই লাইনে 3 ওহম তুল্য রোধ, অলরেডি 5 আছে। এই জায়গাতে পি মানের একটা রোধ আছে। আমার দরকার এই পি এর মানটা কত হইলে, এই পি এর মানটা কত হইলে তুল্য রোধটা 3 হয়। বুঝছো? পি এর মান 5/2 অলরেডি তোমরা বের করে ফেলছো। ঠিক আছে, বুঝতে পারছো? করতে পারবা না এটা এখন? করতে পারবা না? বলো, ইজি ম্যাথ না করতে পারবা না সবাই? পারবা তো? পারবা না বলো তো? পারবা না? বলো, পারবা না সবাই? আরেকবার, ঠিক আছে আরেকবার দেখাচ্ছি। দেখো, গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট ফ্লো হয় না কখন? যখন এই পাশের অনুপাত, এইটার অনুপাত এইটা, এইটা ডিভাইডেড বাই এইটা, এই রেশিওটা যখন সমান হয় তখনই গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট ফ্লো হয় না। এটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজের বৈশিষ্ট্য। তাইলে আমার এই জায়গাতে কত মানের রোধ যুক্ত করতে হবে এটাই জানতে চাইছে, এটাই প্রশ্নের উত্তরে জানতে চাইছে। ঠিক আছে, এটা কত মানের রোধ লাগবে। তার মানে এই রোধটা এখন আমার আননোন, এটা আমি বের করতে চাই এখানে টোটালটা। সো এইটা ডিভাইড বাই এইটা, এটা ডিভাইড বাই এইটা, আমি দেখতে পাচ্ছি এখানে 3 লাগবে যদি এই দিক দিয়ে কারেন্ট ফ্লোটা 0 হইতে হয়। এখন 3 বানানোর জন্য পি এর মান কত দরকার সেটা আমরা এখন বের করব। এখানে এইটুকুর মধ্যে তুল্য 3 বানানোর জন্য এই পি এর সাথে কত যুক্ত করা দরকার সেটা আমি জাস্ট বের করব। ঠিক আছে, পি এর সাথে কত যুক্ত করা দরকার? এখানে আগে থেকে তো 10 ছিল, তাই না? আগে থেকে তো 10 ছিল। সো 10 এর সাথে আর কত যুক্ত করা দরকার সেটা জাস্ট বের করব। বুঝছো? জাস্ট নর্মাল তুল্য রোধের জিনিসপত্র। ভাই, সমান কি অলওয়েজ হবে নাকি অসমানও হয়? একটু পরে দেখাচ্ছি। সমান কখন হয়, এই কন্ডিশনটা, শর্ত কখন সমান হয় আমাকে বলো তো। এটা সমান কখন হয়? এটা সমান তখনই হয় যখন তোমাকে বলে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এই দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো না ঘটাইতে চাও তখন না এটা সমান হয়, তখন না এই অনুপাতটা সমান হয়। যদি এই অনুপাতটা সমান না হয় তাহলে ঘটনা কি হবে? এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, এদিক দিয়ে তখন কারেন্ট ফ্লো হবে, তখন সার্কিটটা কমপ্লেক্স হয়ে যাবে, তখন আমাদের কেভিএল কেসিএল দিয়ে সলভ করতে হবে। একটু পরে একটা ম্যাথ দেখবো সেরকম। ঠিক আছে, একটু পরে একটা ম্যাথ সেরকম দেখবো। ওকে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। এই যে এই 2 নাম্বার সৃজনশীলে আমরা সেরকম দেখবো একটু পরে এটা। এর আগে দেখে আসি ঢাকা বোর্ড 2023, এটা ঢাকা বোর্ড 2023 এর প্রশ্ন। ঠিক আছে, ঢাকা বোর্ড 2023 এর প্রশ্ন। বলো তো বাচ্চাদের জিনিস না? এখানে একটা হুইস্টন ব্রিজ আছে বা একটা ব্রিজের মতো কিছু একটা আছে। বলছে গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো। গ্যালভানোমিটার বিচ্ছিন্ন মানে এই লাইন নাই, এই লাইন হিসাব থেকে বাদ। তখন তো এটা বাচ্চাদের ম্যাথ হয়ে গেছে, তখন এটা বাচ্চাদের ম্যাথ হয়ে গেছে যে এখানে 24, এখানে 32, এই মধ্যের লাইন তো নাই, এখানে 8 আর এখানে 16। তোমাকে জাস্ট তড়িৎ প্রবাহ বের করতে হবে। বলো তো, ইজি জিনিস না? এর থেকে ইজি জিনিস হয় 3 মার্কসের জন্য? এর থেকে ইজি জিনিস হয়? এর থেকে ইজি জিনিস হয় না। সবাই মধু মধু, রাইট? উদ্দীপকে এক্স রোধটি ব্রিজে প্রদত্ত কোন একটা রোধের সাথে ব্যবহার করলে সাম্যাবস্থা সৃষ্টি হবে? দেখো, সাম্যাবস্থা সৃষ্টি হয় কখন? যখন এই অনুপাতগুলা সমান হয়। যে 8 এর থেকে 24, 3 8 24, 3 গুণ, তার মানে এখানে 16 3 গুণ এখানে থাকতে হবে। এখানে 16 3 গুণ কত? 48 থাকতে হবে, বাট আছে 32। এখানে তোমাকে বলছে 16 রোধটা কোথায় কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থায় থাকবে। বুঝতেই পারতেছো যে এখানে যদি সিরিজে যুক্ত করে দেই তাইলে এখানে 16 ইন্টু 3 48 হয়ে যায়, মানে 3 সঙ্গে 48 3 গুণ হয়ে যায়। সো এখানেও 3 গুণ, এখানেও 3 গুণ, সাম্যাবস্থায় থাকবে তখন। বুঝছো? বুঝতে পারছো? তার মানে এই 16 ওহম রোধটা এটার সাথে সিরিজে যুক্ত করতে হবে। বুঝছো? তোমাকে জাস্ট সাম্যাবস্থায় রাখার জন্য এইটার অনুপাত এইটা, এইটা অনুপাত এটা সেম রাখতে হবে। এইটা বাই এইটা, এটা বাই এটা সেম রাখতে হবে। ওকে, এটা বাই এটা সেম রাখতে হবে।
ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, ডান। বুঝতে পারছো সবাই, তাই না? বুঝতে পারছো সবাই? তাইলে আমরা এই ম্যাথটা করব একটু পরে করব আমরা এই ম্যাথটা। এর আগে আমরা কিছু জিনিসপত্র দেখে আসি। মিটার ব্রিজটা দেখে আসি। এর আগে মিটার ব্রিজটা দেখে আসি। মিটার ব্রিজটা কোন নীতির উপর বেস করে চলে? হুইস্টন ব্রিজ। মিটার ব্রিজটা হুইস্টন ব্রিজের কনসেপ্টের উপর বেস করেই চলে, ঠিক আছে? মিটার ব্রিজ আর কিছুই না, হুইস্টন ব্রিজের মতে। এটা কিরকম তোমাদের আগে আইডিয়াটা দেই, অনেক অনেক প্র্যাকটিক্যাল করতে হয় অনেকের কলেজে। হুইস্টন মিটার ব্রিজে এখানে একটা আননোন রেজিস্ট্যান্স থাকে, এটার রোধ তুমি জানো না, এটা অজানা, ঠিক আছে? এটা অজানা। আর এখানে একটা জানা রোধ থাকে, এই মধ্যে দিয়ে একটা থাকে হচ্ছে জকি বলে এটাকে, ঠিক আছে? একটা জকি বলে। জকি বলতে তোমার একটা কলমের মতো, যেটা তুমি হচ্ছে এই তারের বিভিন্ন জায়গাতে টাচ করতে পারো। আর এটার সাথে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে, একটা গ্যালভানোমিটার লাগানো থাকে। সো এখানে কি হয় যে একটা আননোন রোধ এখানে যুক্ত থাকে, একটা নোন রোধ, জানা রোধ এখানে যুক্ত থাকে। আর এই দুই পাশ দিয়ে একটা ব্যাটারি কানেক্ট করা থাকে, ঠিক আছে? ব্যাটারি কানেক্ট করা থাকে। তাইলে আমাকে বলো তো, এই তারের যদি একটা রোধ থাকে, এই তারেরও যেহেতু একটা রোধ আছে, তাহলে এই জকিটা যদি এখানে কানেক্ট করি, এইটুকুর রোধ আর এই পাশের রোধ, এই সবটা মিলে কি হুইস্টন ব্রিজের মতো সার্কিট গঠন করছে না বলো তো? এই যে এখানে একটা রোধ, এখানে আরেকটা রোধ, এখানে আরেকটা রোধ, এখানে আরেকটা রোধ, মধ্যে দিয়ে একটা লাইন, মধ্যে দিয়ে একটা গ্যালভানোমিটার। বলো তো, তাই না? দেখো দুইটা রোধ বের হয়েছে, দুইটা রোধ প্রবেশ করছে, মধ্যে দিয়ে একটা লাইন, তাই না? ইয়েস অর নো? ইয়েস। একটা হুইস্টন ব্রিজের মতো তৈরি হয়েছে। প্রশ্নে বলা থাকে যে আমরা কোথায় সাম্যাবস্থা পাইছি। এই যে এই জকিটা, তুমি এই কলমটা এইদিকে বিভিন্ন জায়গায় ধরে 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 তুমি সাম্যাবস্থা খুঁজো, যে কখন কারেন্ট প্রবাহ জিরো হয়, কখন কারেন্ট প্রবাহ জিরো হয়, এটা তুমি জানতে চাও, ঠিক আছে? কিভাবে জানো? এই যে এই জকিটা ধরে 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 তুমি এখানে কাটা দেখো যে কোথায় জিরো হয়। জিরো হওয়া মানে কি বলো তো? জিরো হওয়া মানে কি হইলো? জিরো হওয়া মানে এইটা আর এটার অনুপাত, আর এইটা আর এটার অনুপাত সেম হয়ে গেছে, রাইট? আমি যদি এখানে নাম দেই, মনে করো এটার নাম পি, এটার নাম কিউ, এটার নাম আর, এটার নাম এস, এইটা এই জায়গায় গ্যালভানোমিটারের পাত জিরো হয়ে গেছে মানে কি? কোনো একটা জায়গায় জিরো পাইছি মানে কি? মানে হচ্ছে এই রেশিওটা সমান হয়ে গেছে, হুইস্টন ব্রিজের রেশিওটা সমান হয়ে গেছে, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। এই রেশিওটা সমান হয়ে গেছে, তাই না? এই রেশিওটা সমান হয়ে গেছে। ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, সো এই জায়গাতে আমাদের একটা বাহুতে, যে কোনো একটা বাহুতে অজানা রোধ যুক্ত করা থাকে, আমরা জানি না আসলে কোনটার মধ্যে অজানা রোধ, সমস্যা নেই। এটা ব্যাপারটা হচ্ছে এই কিউটা এটা যদি এল দৈর্ঘ্য হয়, এটা তো পুরাটা একই তারের একটা অংশ, ঠিক আছে? পুরাটা তো একই তারের অংশ। এইটা যদি এল দৈর্ঘ্যের হয়, তাহলে বাকিটুকু তারের দৈর্ঘ্য কত? 100 মাইনাস এল, কারণ পুরোটা তার 100 সেন্টিমিটার দূরত্ব বা 100 সেন্টিমিটার দৈর্ঘ্য। বাকিটা কত হবে? 100 মাইনাস এল হবে। এটুকু এল হইলে বাকিটা 100 মাইনাস এল হবে। সবসময় যে মধ্যেই পাবা এমন তো কোনো কথা না। এই রোধের মান যদি বেশি হয়, তাইলে এটার মধ্যে পাবা না, একদিকে তুমি হচ্ছে শিফট পাবা, কোনো না কোনো দিকে বেশি যাবে, কোনো না কোনো দিকে কম যাবে। তাইলে এই জায়গাতে, ঠিক আছে, তাহলে এই জায়গাতে তোমার ইকুয়েশন কেমন দাঁড়াবে বলো তো? ইকুয়েশন দাঁড়াবে এইরকম, যে পি বাই এল ইকুয়ালস টু আর বাই 100 মাইনাস এল। এখন তোমরা বলো যে ভাইয়া কিউ আর এস ছিল হচ্ছে রোধ, আপনি এখানে বসেছেন দূরত্ব, কেমনে কি? এটা আসলে তুমি আসলে এমনিই বুঝবা। মনে করো এই তারটার একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে সিগমা, তাইলে এল দৈর্ঘ্যের রোধ কত? সিগমা ইন্টু এল। একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে মনে করো সিগমা, তাইলে এতটুকু দৈর্ঘ্যের রোধ কত? 100 মাইনাস এল ইন্টু সিগমা। সিগমা সিগমা দুই পাশে কাটা চলে যায়, ঠিক আছে? ওকে, ডান। বুঝছো জিনিসটা? এখন আসো ম্যাথ কেমনে করতে, ম্যাথ করলেই বুঝে যাবে। ম্যাথে প্রশ্ন আসবে এরকম, একটা মিটার ব্রিজের দুইটা ফাঁক থাকে, একটা হচ্ছে বাম ফাঁক, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। বাম ডান, বাম ডান। সাধারণত বামে আমরা অজানা রোধটা যুক্ত করি, অনেক সময় ডানেও যুক্ত করতে পারো, সমস্যা নেই। কি বলছে? তুমি সাথে সাথে চিত্রটা আঁকবা, তাহলে জীবনেও ভুল হবে না। মিটার ব্রিজের দুইটা ফাঁক আছে, বাম ফাঁকে তুমি একটা অজানা রোধ যুক্ত করছো, এটা অজানা, এটা তুমি জানো না, ঠিক আছে? আর ডান ফাঁকে তুমি কি যুক্ত করছো? একটা জানা রোধ 45, ঠিক আছে? তুমি কি বাম প্রান্ত থেকে 25 সেন্টিমিটার দূরে সাম্যাবস্থা খুঁজে পেলা, 25 সেন্টিমিটার। তাহলে ডান প্রান্ত থেকে কতটুকু দূরত্ব বলো তো? 75 সেন্টিমিটার, এতটুকু দূরত্ব। এই মধ্যে দিয়ে আছে জকি, মধ্যে দিয়ে আছে জকি। এখন তোমাকে বলছে এই অজানা রোধটা কত। তাহলে এটা যদি সাম্যাবস্থায় থাকে, মানে এদিক দিয়ে যদি তড়িৎ প্রবাহ না হয়, ইজিলি বের করতে পারবা না যে আর বাই 25 ইকুয়ালস টু 45 বাই 75, বাচ্চাদের জিনিস, হুইস্টন ব্রিজ, রাইট? তাহলে এখান থেকে আর এর মানটা বের করো।
3 25 75, 3 15 45, তার মানে 3 ওহম হচ্ছে তোমার অজানা রোধ। 3 ওহম হচ্ছে অজানা রোধ। বুঝছো? বুঝে গেছো? সরি 3 ওহম না, 3 15 তো 15 ওহম। 15 ওহম হচ্ছে তোমার অজানা রোধ, রাইট? ওকে, ডান ডান। পরেরটা করো। একটা মিটার ব্রিজের বাম ফাঁকে একটা অজানা রোধ এবং ডান ফাঁকে 45, আগেরটার মতো। এখানে হচ্ছে অজানা, আমি জানি না, আর ডান ফাঁকে হচ্ছে জানা 45 ওহম মানের রোধ আছে। এখন বলছে সাম্যাবস্থায় কই পাইছি? ডান প্রান্ত থেকে 25 সেন্টিমিটার দূরে। খেয়াল করবা, ডান প্রান্ত থেকে 25 সেন্টিমিটার দূরে। তাহলে বাম প্রান্ত থেকে কতটুকু দূরে? 75। এখানে তোমার জকি। তাহলে এখানে অনুপাতটা কি হবে? আর বাই 75 ইকুয়ালস টু 45 বাই 25। একই জিনিস, এখান থেকে আর বের করবা। ওকে, বুঝছো? এই তো, ভেরি গুড, সবাই বুঝে গেছো। পরেরটা, একটা মিটার ব্রিজের বাম ফাঁকে একটা অজানা রোধ যুক্ত করছে এবং ডান ফাঁকে আগের মতো 45 ওহম রোধ যুক্ত করছে। বাম ফাঁক থেকে 25 সেন্টিমিটার দূরে সাম্যাবস্থা খুঁজে পাইছো। তাহলে ডান ফাঁক থেকে কতটুকু দূর? 75, তাই না? ডান প্রান্ত থেকে 75। ঠিক আছে, ডান প্রান্ত থেকে 75। এখানে আছে তোমার জকি, এখানে আছে তোমার জকি। তাহলে এটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে আর বাই 25 ইকুয়ালস টু 45 বাই 75। তাহলে তোমার অজানা রোধটা কত? অজানা রোধটা হচ্ছে 15। বাট তোমার কাছে অজানা রোধটা জানতে চাইনি, তোমার কাছে জানতে চাইছে অজানা রোধের আপেক্ষিক রোধ। অজানা রোধের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ তোমার কাছে বলে দিছে। বাকিটা বাচ্চাদের জিনিস, তাই না? বলো তো। এই রোধের মান তুমি জানো, দৈর্ঘ্য জানো, ক্ষেত্রফল জানো, আপেক্ষিক রোধ বের করবা। বাকিটা বাচ্চাদের জিনিস, ঠিক আছে? একজন বলছে 75 কিভাবে? দেখো, পুরাটার দৈর্ঘ্য 100, বাম প্রান্ত থেকে 25 সেন্টিমিটার হলে এই পাশের দূরত্বটুকু 75 থাকে। ক্লাসের মধ্যে থেকে জয়েন করলে হবে বাবা, বুঝতে পারছো? ঠিক আছে, ডান। বুঝলা সবাই? বুঝলা সবাই? আমাদের ক্লাস হয়েছে 1 ঘন্টা 45 মিনিট। আশা করতেছি 2 ঘন্টা 20 মিনিট বা 2 ঘন্টা 25 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। ভাই যদি সাম্যাবস্থা না থাকে, সাম্যাবস্থা পাবা কোথাও না কোথাও, সাম্যাবস্থা পাবা কোথাও না কোথাও, অনুপাতটা সমান হবে। হোক সেটা অনেকটুকু তোমার এক পাশে নিয়ে আসতেছে, তারপরে সাম্যাবস্থা কোথাও না কোথাও পাবা। কারণ একবার না একবার তো অনুপাতটা সমান হবেই। যখন অনুপাতটা সমান হবে তখনই সাম্যাবস্থা তুমি পেয়ে যাবা। রাজশাহী বোর্ড 23 করান, ওয়েট করো, সবগুলা বোর্ডই তুমি পেয়ে যাবা। সবগুলা বোর্ডই ক্লাসের মধ্যে পেয়ে যাবা, ওয়েট করো। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা বাল্বের উজ্জ্বলতা এবং ক্ষমতা। এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে। ওকে, এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে। সো খুবই মনোযোগ দিয়ে দাও, খুবই মনোযোগ দিয়ে তাকাও। আগামী 10-15 মিনিটে আমরা বাল্বের উজ্জ্বলতাটা পড়ে ফেলবো। ঠিক আছে? বাল্বের উজ্জ্বলতাটা পড়ে ফেলবো। ওকে, এখন বাল্বের ক্ষমতা নির্ণয় করা তো আমরা জানি, অলরেডি ছোটবেলায় পড়ে আসছি। বাল্বের ক্ষমতা আমরা কিভাবে নির্ণয় করি? ক্ষমতা নির্ণয়ের 3টা সূত্র আছে। এক, ভি ইন্টু আই, অথবা আমরা আই স্কোয়ার আর টি দিয়ে নির্ণয় করতে পারি একটা বাল্বের ক্ষমতা, অথবা আমরা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি দিয়ে নির্ণয় করতে পারি, তাই না? এখন কখন কোনটা আমরা ইউজ করি বলো তো? কখন কোনটা আমরা ইউজ করি? যখন আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য জানি একটা রোধের, তখন তার মধ্যে কতটুকু ক্ষমতা কনজিউম হচ্ছে এটা যদি জানতে চাই, তখন আমরা এই ফর্মুলা ইউজ করি। দেখো, আমাদের তো একটা রোধের কতটুকু ক্ষমতা সে নিচ্ছে বা কতটুকু ক্ষমতা সে খাচ্ছে, এটা বের করতে চাই। ওকে, সো আমরা যদি এর দুই প্রান্তের বিভব জানি, যদি আমি জানি, তাইলে আমি কোন ফর্মুলা ইউজ করব? আমি ইউজ করব ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। যেহেতু টি নাই, আমরা যেহেতু ক্ষমতা বের করছি, এখানে টি নাই, ক্ষমতা বের করলে এখানে টি আসবে না। ওকে, শক্তি বের করলে সেখানে টি আসবে। সো আমরা ভি স্কোয়ার বাই আর দিয়ে ক্ষমতাটা বের করতে পারি। আমরা যদি একটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহটা জানি, যে এই রোধটার মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহ যাচ্ছে, তখন আমরা আই স্কোয়ার আর দিয়ে ক্ষমতাটা বের করে ফেলতে পারি। তার মানে কখন কোনটা ইউজ করব সেটা নির্ভর করবে আমরা ম্যাথে কি বের করে ফেলছি, আমার হাতে কি আছে। ঠিক আছে, আমার হাতে কোন মানটা আছে। কারণ এক্সট্রা মান আমি বের করতে চাই না, আমার কাছে যেই মানটা আছে সেটা দিয়ে আমি মানে তোমার ক্ষমতাটা বের করে ফেলবো। আর ক্ষমতার সাথে সময় গুণ দিলে আমরা কি জানি পাই? কাজ পাই, কৃত কাজ পাই। তার মানে ক্ষমতার সাথে সময় গুণ দিলে আমরা পাই হচ্ছে কৃত কাজ। তার মানে ভিআইটি আই স্কোয়ার আর টি প্লাস ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তাই না? এটা হচ্ছে ক্ষমতা, সরি এটা হচ্ছে শক্তি, তাই না? এখন যতটুকু শক্তি তোমার ব্যয় হচ্ছে তড়িৎ প্রবাহ থেকে, ততটুকু শক্তি কিসে কনভার্ট হয় বলো তো? তাপে। ততটুকু শক্তি আসলে তাপে কনভার্ট হয়। সো আমরা অনেক সময় এইরকম সম্পর্কও দেখতে পাই, যে তাপ ইকুয়ালস টু তোমার কৃত কাজ বা ভিআইটি বা আই স্কোয়ার আর টি, এরকম ফর্মুলা তুমি দেখতে পাবা। কারণ যতটুকু কাজ করতেছে ততটুকুই তো তোমার শক্তিতে রূপান্তর হচ্ছে, এবং বা ততটুকুই তো তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। ওই শক্তিটা দিয়ে অনেক সময় থার্মোডাইনামিক্সে দেখবে যে পানি গরম করে, এমএস ডেল থিটা। ঠিক আছে, থার্মোডাইনামিক্সে এরকম ম্যাথ আসিল, দেখছিলা? থার্মোডাইনামিক্স অধ্যায়ে যে পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, এরকম একটা ম্যাথ ছিল, দেখছিলা?
এমএস ডেল থিটা, মানে ওই শক্তিটা দিয়েই তাপমাত্রা বৃদ্ধি পাবে। সো এইরকম সম্পর্ক আমাদের মাঝে মধ্যে দরকার হয়, এরকম সম্পর্ক আমাদের মাঝে মধ্যে দরকার হয়। তাইলে আমাকে বলো, আমি যদি এইচ ভার্সেস টি এর গ্রাফ আঁকতে চাই, কতটুকু শক্তি মানে এইচ বা ডাব্লিউ, ডাব্লিউ ভার্সেস আই এর গ্রাফ আঁকতে চাই, ডাব্লিউ বা এইচ ভার্সেস আই এর গ্রাফ আঁকতে চাই, কেমন হবে বলো তো? বাকি সব কিছু মনে করো কনস্ট্যান্ট, কেমন হবে? আই এর সাথে স্কোয়ারের সমানুপাতিক না, স্কোয়ারের সমানুপাতিক না? সো একটা স্কোয়ার গ্রাফ হবে, এক্স স্কোয়ারের মতো গ্রাফ হবে। সো গ্রাফটা হবে এরকম। আমি যদি এই জায়গাতে ডাব্লিউ বা এইচ এর সাথে আমি গ্রাফ আঁকতে চাই আই স্কোয়ারের, তখন বলো তো গ্রাফটা কেমন হবে? বাকি সবগুলো মনে করো কনস্ট্যান্ট, তখন গ্রাফটা কেমন হবে? তখন হবে হচ্ছে সরল রেখা, তাই না? মূল বিন্দুগামী সরল রেখা হবে এরকম, রাইট? কারণ আই স্কোয়ারের সাথে তো সমানুপাতিক, জাস্ট আই স্কোয়ারের সমান, ওয়াই ইকুয়ালস টু এম এক্স হবে। ওয়াই ইকুয়ালস টু এইটা, এখানে এম হচ্ছে এইটা, এক্স হচ্ছে এটা, ঠিক আছে? এগুলো তোমরা পারবা। এখন যদি আমি থিটার সাথে গ্রাফটা আঁকি, থিটার সাথে গ্রাফটা আঁকি, যে মনে করো তাপমাত্রা পরিবর্তন হয়ে যে নতুন তাপমাত্রাটা হচ্ছে, সেই তাপমাত্রার সাথে আমি গ্রাফটা আঁকতে চাচ্ছি থিটার সাথে, এই যে থিটার সাথে। দেখো আমি যদি ডেল থিটার সাথে গ্রাফটা আঁকতাম, দেখো ডেল থিটার সাথে আমি গ্রাফটা আঁকতাম, তাহলে কি হইতো বলো তো? আই স্কোয়ারের গ্রাফ আঁকলে দেখো, খেয়াল করে দেখো, এইগুলা ধ্রুবক, আই এর গুলাও ধ্রুবক, তার মানে সমানুপাতিক, জাস্ট এটার সাথে আই স্কোয়ার সমানুপাতিক, ডেল থিটার সাথে আই স্কোয়ার সমানুপাতিক, সমানুপাতিক বা সমান যেটাই দাও। তার মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এরকম আসতেছে না বলো তো? মূলবিন্দুগামী সরল রেখা, রাইট? আই স্কোয়ার যদি এক্স অক্ষে নেই, মূলবিন্দুগামী সরল রেখা আসতেছে না? ইয়েস। সো ডেল থিটার সাথে গ্রাফ আঁকলে আসতে হইলো কি বলতো? মূলবিন্দুগামী সরল রেখা, এইটা। বুঝছো? বুঝতে পারলা? ডেল থিটার সাথে গ্রাফ আঁকলে আসতো কি বলতো? মূলবিন্দুগামী সরল রেখা, যে তাপমাত্রার পরিবর্তন কতটুকু হয়েছে। বাট আমি যদি থিটার সাথে গ্রাফ আঁকি, যে আসলে ফাইনাল টেম্পারেচারটা কত হচ্ছে, ফাইনাল টেম্পারেচারটা, ডেল থিটা মানে কি? ডেল থিটা মানে থিটা ওয়ান মাইনাস থিটা টু, তাই না? থিটা ওয়ান মাইনাস থিটা টু, আমি জাস্ট ফাইনাল টেম্পারেচারটা রাখতেছি। দেখো থিটা, আমরা জানি সম্পর্কটা এরকম, দেখো ডেল থিটা ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট ইনটু আই স্কোয়ার, এরকম আসতেছে না বলো তো? এরকম, এরকম আসতেছে না? এরকমই তো আসতেছে, ইয়েস অর নো? ইয়েস। দেখো এই ডেল থিটার সাথে যেগুলো এম এস দিয়ে ভাগ করে দাও, আর টিও ধ্রুবক, তার মানে একটা ধ্রুবক ইনটু আই স্কোয়ার, এরকম আসতেছে। সো এটাই আমরা আঁকাচ্ছিলাম যে মূলবিন্দুর সাপেক্ষে সরল রেখা হবে, এটা মূলবিন্দুগামী সরল রেখা। কিন্তু ডেল থিটা মানে আবার ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, তাই না? ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট ইনটু আই স্কোয়ার। এখন আমি যদি ফাইনাল টেম্পারেচারটার সাপেক্ষে গ্রাফটা আঁকতে চাই, তাহলে কিন্তু এটা মূলবিন্দুর সাপেক্ষে সরল রেখা হবে না, মানে মূলবিন্দুগামী সরল রেখা হবে না। শুরুতে কিন্তু একটা টেম্পারেচার তার থাকে, তার মানে গ্রাফটা সরল রেখাই হবে, বাট শুরুতে একটা টেম্পারেচার থেকে শুরু হবে, বুঝছো? শুরুতে একটা টেম্পারেচার মানে থিটা আই, ইনিশিয়াল যে টেম্পারেচারটা, সেটা থেকে গ্রাফটা শুরু হবে। বুঝতে পারছো এখন? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওকে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে একটা অংশে ছেদ করবে, বুঝতে পারছো? ঠিক আছে। সো এই গ্রাফগুলো তোমাদের লাগবে এমসিকিউ এর ক্ষেত্রে। ওকে, এই ম্যাথটা করো। 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটা বাতির মধ্যে দিয়ে এত কারেন্ট যাচ্ছে, 2 মিনিট দেওয়ার প্রবাহিত হলো, 2 মিনিটে বাতি দ্বারা ব্যয়িত শক্তির পরিমাণ ডিউতে আসছে। খুবই সহজ জিনিস না বলো তো? বাচ্চাদের জিনিস। ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু আই ইন্টু টি। দেখো আই আছে, ভি আছে, ভি ইন্টু আই ইন্টু টি। ভি কত? 6, আই কত? 0.3, টি কত? 2 মিনিট। 2 মিনিট মানে 2 ইন্টু 60। উত্তর যেটা সেটাই। বলো তো সহজ না এটা? একদম সহজ, পারছো সবাই। ঠিক আছে, আমার আগে উত্তর করে ফেলছো একজন, 21 সামথিং। এটা খুবই সুন্দর একটা ম্যাথ, এটা খুবই সুন্দর একটা ম্যাথ। একটু খেয়াল করে উত্তর করবা এটা, ঠিক আছে? এটা খেয়াল করে উত্তর করবা। এটা আমরা একটু পরে করি, আমরা বাল্বের উজ্জ্বলতাটা পড়ে তারপর এটা করি, বাল্বের উজ্জ্বলতাটা পড়ে তারপর এটা করি, ঠিক আছে? বাল্বের উজ্জ্বলতাটা পড়ে তারপর এটা করি। এর আগে আমরা হচ্ছে বৈদ্যুতিক বিলের ম্যাথটা একটু দেখে আসি। বৈদ্যুতিক বিলের ম্যাথগুলো আসলে তোমরা ছোটবেলায় করছো, যে বৈদ্যুতিক বিলের একক কি? বৈদ্যুতিক বিলের একক হচ্ছে ইউনিট, তাই না? কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। ইউনিট মানে কি? ইউনুস মানে চলে আসে। ইউনিট মানে কি? 1 কিলোওয়াট আওয়ার, তাই না? 1 কিলোওয়াট আওয়ারকে বলা হয় 1 ইউনিট। 1 কিলোওয়াট আওয়ারকে বলা হয় 1 ইউনিট, ঠিক আছে? 1 কিলোওয়াট আওয়ারকে বলা হয় 1 ইউনিট। ওকে, এখন আমি তোমাকে বললাম যে তোমার বাসায় মনে করো 50 ওয়াটের একটা বাতি দৈনিক 8 ঘন্টা করে জ্বলে। কত ঘন্টা? 8 ঘন্টা। তারপর 60 ওয়াটের একটা বাতি দৈনিক 7 ঘন্টা করে চলে। কত ঘন্টা? 7 ঘন্টা। তারপর 40 ওয়াটের একটা বাতি দৈনিক মনে করো 4 ঘন্টা করে চলে বা 6 ঘন্টা করে চলে। এটা হচ্ছে দৈনিক হিসাব, দৈনিক। আমি তোমাকে বললাম যে এপ্রিল মাসে কত ইউনিট বিদ্যুৎ আসবে। এপ্রিল মাসে কত ইউনিট বিদ্যুৎ আসবে?
কত ইউনিট বিদ্যুৎ তুমি যদি জানো, তখনই তুমি তো সেটা কি করতে পারো বলো তো, কি করতে পারবা, সেটাকে তুমি হচ্ছে কারেন্ট বিলটা হিসাব করে ফেলতে পারবা। তাইলে আমরা যদি টোটাল মোট ইউনিটটা হিসাব করতে চাই, মোট, এটা মনে করো যে বাল্ব 1, এটা মনে করো বাল্ব 2, এটা মনে করো বাল্ব 3, তাইলে তিনটা বাল্বের যেই ইউনিটটা সেটা যোগ হয়ে যাবে না বলো তো? তিনটা বাল্বই তো তোমার খরচ করতেছে, তিনটা বাল্বেরটা যোগ হয়ে যাবে না? ইয়েস, যোগ হয়ে যাবে। একজন বলে ও মা কেন কেন, তোমার একটা বাল্ব যদি কারেন্ট খায় আর একটা বাল্ব কি পানি খাবে? সেও তো কারেন্টই খাবে, তার মানে তিনটা বাল্বের বিল যোগ হয়ে যাবে না? তিনটাই তুমি ইউজ করতেছো, ঠিক আছে। সো এই জায়গাতে প্রথম বাল্বের বিলটা তুমি ক্যালকুলেট করতে যাচ্ছ, ঠিক আছে। প্রথম বাল্ব দেখো, এক ইউনিট মানে কি, এক ইউনিট মানে কি কত কিলোওয়াট, বাট প্রথম বাল্বটা তোমার ওয়াটে আছে, এটাকে কিলোওয়াটে নিতে হবে, তাই না? কিলোওয়াট, তাই না? কিলোওয়াট, তার মানে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই মানে এখন এটা কিতে আছে? কিলোওয়াটে আছে। তারপর তুমি ঘন্টা দিয়ে গুণ করবা, তারপর তুমি ঘন্টা দিয়ে গুণ করবা যে কত ঘন্টা চালানো হচ্ছে, কত ঘন্টা চালানো হচ্ছে। এটা আমি মনে করো দৈনিক মোট বের করতে যাচ্ছি, দৈনিক, দৈনিক কত ঘন্টা চালানো হচ্ছে? 8 ঘন্টা, এই যে 8 দিয়ে গুণ করলাম। আমি কিন্তু এখানে ঘন্টাতেই বসাচ্ছি, সেকেন্ডে বসাচ্ছি না কিন্তু, কারণ ইউনিটের একক হচ্ছে কিলোওয়াট ইন্টু ঘন্টা। দেখো আমি ওয়াটটাকে কিলোওয়াটে নিলাম, ইন্টু ঘন্টা দিয়ে গুণ, তারপর 60 ইন্টু 8, 60 ইন্টু 7 ডিভাইড বাই 1000, তারপর 40 ইন্টু 6 ডিভাইড বাই 1000। এইটা হচ্ছে তোমার একদিনের মোট কত ইউনিট। তারপর এপ্রিল মাসে কত দিন? 30 দিন, তার মানে মাসে কত দিন আসবে? এইটাকে গুণ করবো হচ্ছে 30 দিয়ে, আর এক ইউনিটের দাম যদি তুমি জানো, এই বিলটা হিসাব করে ফেলতে পারবা, ঠিক আছে। সো এই বিলগুলা তোমরা ছোটবেলা থেকে করছো, তোমরা সবাই জানো, তাই না? বলো তো, সবাই জানো না? বিল নির্ণয় করা সবাই জানো না বলো তো? বিল নির্ণয় করা সবাই জানো কি না আমাকে বলো তো? বিল নির্ণয় করা সবাই জানো? জানো, আশা করি জানো। এখন আমরা বাল্বের উজ্জ্বলতা পড়বো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এইচএসসির জন্য কম ইম্পর্টেন্ট হলেও অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো খুবই মনোযোগ দাও এটা, ঠিক আছে। যারা কেভিএল কেসিএল পড়ছো, তুল্যরোধ পড়ছো, সব কিছু পড়ছো, তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। একটু মনোযোগ দাও, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাল্বের গায়ে এইরকম লেখা থাকে, মনে করো এটা একটা বাল্ব, এই বাল্বের গায়ে এরকম লেখা থাকে যে 220 ভোল্ট, তারপর 100 ওয়াট, দেখছো না? বাল্বের গায়ে 220 ভোল্ট লেখা থাকে, বা 200 ভোল্ট, বা তোমার হচ্ছে 50 ওয়াট, 60 ওয়াট, 5 ওয়াট, বিভিন্ন ওয়াটের বাল্ব লেখা থাকে তার গায়ে। এইটা হচ্ছে তার ইনবিল্ট প্রপার্টি, মনে রাখবা। বাল্বের গায়ে যেটা লেখা এটা হচ্ছে তার কোম্পানি প্রপার্টি। কার কোম্পানি? বাল্বের কোম্পানি প্রপার্টি। কোম্পানি প্রপার্টি মানে কি? কোম্পানি প্রপার্টি মানে আমি যদি এই বাল্বটাকে 120 ভোল্টেজে লাগাই, বা বাল্বের গায়ে যত লেখা, বাল্বের গায়ে 220 লেখা, আমি যদি 220 ভোল্টে লাগাই, তাইলে এই বাল্বটা যতটুকু পাওয়ার খাবে, সেই পাওয়ার খাবে হচ্ছে 100 ওয়াট। এটা হচ্ছে কোম্পানির বৈশিষ্ট্য, যেটা তার গায়ে লেখা থাকে, ঠিক আছে। বাল্বের গায়ে লেখাটা মানে কি? তার কোম্পানির বৈশিষ্ট্য, ঠিক আছে। কোম্পানির বৈশিষ্ট্য মানে কি? যে তার গায়ে যেটা লেখা, এত ভোল্টেজ যদি যুক্ত করি সে এত ওয়াট খাবে, বুঝছো? এই জিনিসটা খুবই মজার, যে কোন বাল্ব বেশি উজ্জ্বলতা দিবে। খুবই মজার টপিক, খুবই মনোযোগ দিয়ে দেখো, দেখো যে একদম ক্লিয়ার হয়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যাবে। বলো তো, কোম্পানি প্রপার্টি, তার মানে একটা বাল্বের গায়ে এরকম লেখা আছে, যে একটা বাল্বের গায়ে এরকম লেখা আছে যে 120 ওয়াট এবং 60 ভোল্ট, মানে কি? কোম্পানি প্রপার্টি এটা, যে 60 ভোল্টে যুক্ত করলে সে 120 ওয়াট খায়। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? এটা কোম্পানি প্রপার্টি, যে 60 ভোল্টে যুক্ত করলে 120 ওয়াট খায়। নট নেসেসারি সবসময় 120 ওয়াট খাবে, এরকম নেসেসারি না। নট নেসেসারি সবসময় 120 ওয়াট খাবে, এরকম না। সবসময় যে 100 ওয়াট খাবে এরকম না। 100 ওয়াটের বাতি যে সবসময় 100 ওয়াট উজ্জ্বলতা দিবে, এটা কিন্তু সবসময় ট্রু না। এটা তখনই ট্রু যখন কোম্পানির কন্ডিশনে তুমি তাকে লাগাও, অর্থাৎ 220 ভোল্টে যদি তাকে অ্যাটাচ করো, সে 100 ওয়াট খাবে, কোনো সন্দেহ নাই। সে 100 ওয়াট খাবে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। সে 100 ওয়াট খাবে। এখন এইরকম মনে করো তিনটা বাতি আমি সিরিজে যুক্ত করছি, তিনটা বাতি আমি সিরিজে যুক্ত করছি, ঠিক আছে। তিনটাই এরকম, তিনটার স্পেসিফিকেশন এরকম। খেয়াল করে দেখো, তিনটা বাতি আমি যুক্ত করছি 220 ভোল্টে, তিনটার স্পেসিফিকেশন সেম, তিনটাই আসলে একই রকম বাতি, যে তিনটাই আসলে এই বাতিটা, তিনটাই আসলে এই বাতিটা। এখন আমি বললাম কোনটার উজ্জ্বলতা বেশি দিবে, কোনটার উজ্জ্বলতা বেশি দিবে, ঠিক আছে। মনে রাখবা সবসময় বাল্বের উজ্জ্বলতা বের করার সময় কোম্পানির প্রপার্টি থেকে তুমি যেই মানটা বের করবা সেটা হচ্ছে বাল্বের রেজিস্ট্যান্স। ওকে, কোম্পানির প্রপার্টি থেকে যেই জিনিসটা বের করবা সেটা হচ্ছে বাল্বের রেজিস্ট্যান্স। ম্যাথ করার আগে কোম্পানির প্রপার্টি যেটা,
সেখান থেকে বাল্বের রেজিস্ট্যান্সটা বের করবা। তাইলে বলো তো এই কোম্পানির প্রপার্টি মানে বাল্বের গায়ে যেটা লেখা, এখান থেকে বাল্বের রোধটা তুমি কত পাচ্ছ? খুব সহজে ভি আছে, তুমি আর জানতে চাচ্ছ, তার মানে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর থেকে তুমি হচ্ছে বাল্বের গায়ের রেজিস্ট্যান্সটা বের করতে পারবা কোম্পানি প্রপার্টি থেকে। দেখো কোম্পানির ভোল্টেজ কত? 220 ভোল্ট। 220 ভোল্টকে তুমি স্কোয়ার করো, কোম্পানির ওয়াট কত? 800 ওয়াট। তুমি বাল্বের রোধটা পেয়ে যাচ্ছ 484। এটা হচ্ছে বাল্বের রোধ 484। কোম্পানির প্রপার্টি থেকে সবসময় আমরা বাল্বের রোধটা নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, বলো বুঝতে পারছো? কোম্পানির প্রপার্টি থেকে আমরা সবসময় বাল্বের রোধটা যুক্ত করে ফেলতে পারবো বা রোধটা বের করতে পারবো। বাল্বের কোম্পানির জিনিসপত্র দেওয়া, কোম্পানির গায়ে একটা জিনিস লিখে দিছে, সেখান থেকে বাল্বের রোধ বের করে ফেলতে পারবো। সো মনে করো এখানে আমি 3টা বাল্ব যুক্ত করছি 3টা কোম্পানির, তার মানে 3টার রোধ ভিন্ন ভিন্ন। প্রথমবার বলছিলাম যে একই রোধ যুক্ত করছি বা একই বাল্ব যুক্ত করছি, বাট না, মনে করো 3টা ভিন্ন ভিন্ন বাল্ব যুক্ত করছি। একটা রোধ R1, একটা রোধ R2, একটা রোধ R3। ঠিক আছে, একটা রোধ R1, একটা রোধ R2, একটা রোধ R3। আমি তোমাকে বললাম যে মনে করো R1 is greater than R2 is greater than R3। বললাম যে মনে করো R1 এর রোধটা বেশি, R2 এর রোধটা কম। মনে করো R1 এর রোধটা বেশি। এখন বললাম যে কোনটা বেশি উজ্জ্বলতা দিবে। দেখো একটা কম্পারিজন চাচ্ছি, এই 3টার মধ্যে কোনটা এখন বেশি উজ্জ্বলতা দিবে। কথা হচ্ছে 3জনের মধ্যে সেম জিনিস কি? সেম জিনিস হচ্ছে কারেন্ট, তাই না? একই লাইনের মধ্যে আছে, সবার মধ্যে সেম জিনিস হচ্ছে কারেন্ট, তাই না? সবার মধ্যে সেম জিনিস হচ্ছে কারেন্ট। দেখো সবার মধ্যে সেম জিনিস হচ্ছে কারেন্ট। তাইলে কারেন্ট যদি সেম হয়, আমরা পাওয়ার কি দিয়ে বের করি? আই স্কোয়ার আর দিয়ে পাওয়ারটা বের করি, যে কতটুকু খাচ্ছে এ, কতটুকু খাচ্ছে পাওয়ার এ, কতটুকু পাওয়ার খাচ্ছে এ, কতটুকু পাওয়ার খাচ্ছে, আই স্কোয়ার আর দিয়ে বের করি। তাইলে যার আর বেশি, সবার আই সেম, সবার কারেন্ট সেম, তাহলে যার আর বেশি সে কি বেশি পাওয়ার খাবে না? যে বেশি খায় তার উজ্জ্বলতা বেশি। মনে রাখবা, যে বেশি খায় তার উজ্জ্বলতা বেশি, তার উজ্জ্বলতা বেশি, উজ্জ্বলতা বেশি। যে বেশি খায় তার উজ্জ্বলতা বেশি, যে বেশি খায় তার উজ্জ্বলতা বেশি। তার মানে এই জায়গাতে বেশি কার? R1, তার মানে উজ্জ্বলতা কে বা কার বেশি? P1 এর বেশি, তার থেকে ছোট P2, তার থেকে ছোট P3। ঠিক আছে, বুঝতে পারছো? এখন একটা ব্যাপার হচ্ছে, মনে করো বাল্বের গায়ে এরকম দেওয়া, খেয়াল করে দেখো, খুবই মজার জিনিসটা, খুবই মজার। বাল্বের গায়ে তোমাকে দেওয়া হচ্ছে 3টা বাল্ব এই জায়গাতে। একটার গায়ে লেখা যে 220 ভোল্ট এবং 100 ওয়াট, একটা হচ্ছে 220 ভোল্ট এবং হচ্ছে 60 ওয়াট, একটা হচ্ছে 220 ভোল্ট আর একটা হচ্ছে 40 ওয়াট। আমি তোমাকে বললাম 3টা বাল্ব যুক্ত করছি 220 ভোল্ট লাইনে, কোনটা বেশি উজ্জ্বলতা দিবে। এটা কিন্তু ভুলেও কোম্পানির বৈশিষ্ট্য থেকে বলবা না, কারণ কোম্পানির বৈশিষ্ট্য থেকে বলা যায় না, এটা কোম্পানির প্রপার্টি। গায়ে যে লেখা এটা কোম্পানির বৈশিষ্ট্য। তুমি কিন্তু এখানে 100 ওয়াট দেখে বলে দিতে পারবে না যে প্রথমটা বেশি উজ্জ্বলতা দিবে, কারণ যেটা গায়ে লেখা সেটা কোম্পানির প্রপার্টি। কোম্পানির প্রপার্টি মানে কি? তাকে যদি আমি 220 ভোল্টের লাইনে যুক্ত করি, একা যুক্ত করলে সে 100 ওয়াট খাবে, এটা হচ্ছে কোম্পানির প্রপার্টি। ঠিক আছে, সো আমরা এই জায়গাতে উজ্জ্বলতা চেক করতে হলে সবার রোধ বের করতে হবে, তাই না? রোধ বের করতে হবে। সো কোম্পানির প্রপার্টি থেকে আমরা পাবো হচ্ছে রোধ। বলো প্রত্যেকের রোধ কত? প্রথমটা রোধ কত কোম্পানির প্রপার্টি থেকে? 220 স্কোয়ার ডিভাইড বাই 100, ভি স্কোয়ার বাই পি, তাই না? 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100 কত বলো তো? 484। পরেরটা কত বলো তো? পরেরটা রোধ আসে কত? পরেরটা রোধ আসে হচ্ছে 806.6। পরেরটা রোধ আসে কত বলো তো? পরেরটা রোধ আসে হচ্ছে 1210। তাইলে আমাকে বলো, একটু আগে তুমি দেখে আসছো যে সিরিজে অনেকগুলো বাল্ব থাকলে যার রোধ বেশি সে বেশি খায়, কারণ সবার মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হয়। তাইলে বলো কে বেশি খাবে এই জায়গাতে? পাওয়ারটা খাবে বেশি কে? এখানে যেহেতু এই যে এটা R3, এটা R2, এটা R1, যেহেতু R3 is greater than R2 is greater than R1, তার মানে পাওয়ার খাবে বেশি R3, তার থেকে কম R2, তার থেকে কম R1। তার মানে কে বেশি উজ্জ্বলতা দিবে? কে বেশি উজ্জ্বল? R3 বেশি উজ্জ্বল। তোমার কিন্তু এটা দেখে উত্তর করার কোনো স্কোপ নাই যে 100 ওয়াটের বাতি বেশি উজ্জ্বলতা দিবে, না, সম্ভব না এই জিনিসটা। বলো ক্লিয়ার কিনা এই জিনিসটা? খুবই কেয়ারফুল থাকবা যে বাল্বের গায়ে কি লেখা সেটা দেখে উত্তর করা যাবে না। উত্তর করা যাবে রোধ দেখে উত্তর করবা। ঠিক আছে, এখন প্যারালালে থাকলে আসলে এটার উল্টা হয়ে যায়। দেখো প্যারালালে যদি অনেকগুলা রোধ থাকে, এটা মনে করো R2, এটা মনে করো R1, এটা মনে করো R3, 3টা বাতি তুমি এখন যুক্ত করছো।
তিনটা বাতি তুমি যুক্ত করছো, তিনটা বাতি তুমি যুক্ত করছো। কোম্পানির বৈশিষ্ট্য থেকে তুমি সবগুলা রোধ বের করে ফেলছো কোম্পানির বৈশিষ্ট্য থেকে। এখন উজ্জ্বলতা বের করতে চাচ্ছ, সবগুলোর মধ্যে 220 ভোল্ট যুক্ত করছো। এখন সবগুলোর মধ্যে এখন কি কারেন্ট সেম? না, সবগুলোর মধ্যে এখন ভোল্টেজ সেম। তার মানে তোমাকে চেক করতে হবে এই ফর্মুলা দিয়ে, v²/r, এই ফর্মুলা দিয়ে। এখন দেখো পি আর আর ব্যস্তানুপাতিক হয়ে গেছে। তার মানে যদি এরকম হয় যে r1 ইজ গ্রেটার দেন r2 ইজ গ্রেটার দেন r3, তাইলে পি কার বেশি হবে? পি বেশি হবে r3 এর। তার মানে p3 ইজ গ্রেটার দেন p2 ইজ গ্রেটার দেন p1। তার মানে যার রোধ কম সে বেশি উজ্জ্বলতা দিবে, যার রোধ কম সে বেশি উজ্জ্বলতা দিবে। ঠিক আছে, সো জিনিসগুলোকে একটু কেয়ারফুলি উত্তর করবা। ঠিক আছে, একটু কেয়ারফুলি উত্তর করবা। সো জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, জিনিসগুলোকে একটু কেয়ারফুলি উত্তর করবা। সো তোমাদের একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে যে এই জায়গাতে আমরা যদি কোম্পানির বৈশিষ্ট্য তোমাকে বলে দিই, যে তিনটা বাতি কোম্পানির বৈশিষ্ট্য তোমাকে বলে দিলাম, R1 R2 R3 না বলে কোম্পানির বৈশিষ্ট্য তোমাকে বলে দিলাম, যে 220 ভোল্ট এবং 100 ওয়াট, এটা 220 ভোল্ট এবং 60 ওয়াট, 220 ভোল্ট এবং 40 ওয়াট, কোনটা বেশি উজ্জ্বলতা দিবে? আসলে তুমি যখন একবার জিনিসটা বুঝে যাবা, তুমি ইমাজিন করে ফেলতে পারবে আসলে, যে যখন সিরিজে যুক্ত থাকে তখন যার ওয়াট সবচেয়ে কম, কোম্পানির ওয়াট সবচেয়ে কম, সে বেশি উজ্জ্বলতা দেয়। আর যখন প্যারালালি তোমার যুক্ত করো, যার কোম্পানির ওয়াট সবচেয়ে বেশি, সে আসলে বেশি উজ্জ্বলতা দেয়। সো তুমি তারপর এই জিনিসটা মনেও রেখে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে এখন এই ম্যাথটা করো, এই ম্যাথটা করো। এখন এটা তোমরা সলভ করবা, সলভ করে আমাকে বলবা যে কোনটার আসলে বেশি, R3 R2 R1। ঠিক আছে, এখন আমাকে এই ম্যাথটা করে বলো। একটা বাতির গায়ে এত লেখা, এটা বলো তো কোম্পানির বৈশিষ্ট্য না? বলো তো, এটা কি কোম্পানির বৈশিষ্ট্য না? 120 ওয়াট আর 60 ভোল্ট কোম্পানির বৈশিষ্ট্য। সো কোম্পানির বৈশিষ্ট্য থেকে আমরা কি পাই? রোধ জানতে পারি। সো রোধটা কত হয়ে যাবে? রোধটা হয়ে যাবে হচ্ছে, আরটা হয়ে যাবে হচ্ছে 60 স্কয়ার ডিভাইডেড বাই 120। সো এইটার রোধ হয়ে যাবে 30 ওহম। তো বাল্বের রোধটা হচ্ছে 30 ওহম। বলছে 100 ভোল্টের একটা লাইনে যুক্ত করলে আমি চাচ্ছি সে যেন তার পূর্ণ উজ্জ্বলতায় জ্বলে। দেখো খেয়াল করো, আমি চাচ্ছি সে যেন তার পূর্ণ উজ্জ্বলতায় জ্বলে। তার মানে আমি চাচ্ছি সে যেন এই লাইনে বসেও সে যেন 100 ওয়াট খায়, কারণ সে পূর্ণ উজ্জ্বলতা দিতে হইলে তাকে 120 ওয়াট খাইতে হবে, তার গায়ে যেটা লেখা সেটাই খাইতে হবে। আমি চাচ্ছি সে যেন 120 ওয়াট খায়। তার জন্য আমাকে শ্রেণীর সমবায়ে কত রোধ যুক্ত করতে হবে সেটা আমার কাছে জানতে চাইছে। তাইলে আমাকে বলো, এই 30 ওহম বাল্বটা যদি 120 ওয়াট খাইতে চায়, তার কতটুকু কারেন্ট প্রবাহ লাগবে? তার কতটুকু কারেন্ট প্রবাহ লাগবে আমাকে বলো, তার কতটুকু কারেন্ট প্রবাহ লাগবে? ওকে, ভি ইকুয়ালস, তুমি হচ্ছে I²RT দিয়ে করতে পারবা বা I²R দিয়ে করতে পারবা, তাই না? সো আমরা জানি যদি 120 ওয়াট খাইতে চায়, ইকুয়ালস হয়ে যাবে I²R, I² ইনটু 30। সো এখান থেকে তুমি I এর ভ্যালু বের করে ফেলতে পারবা, সেটা হয়ে যাবে 2 অ্যাম্পিয়ার। সো তোমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে যদি সে পূর্ণ উজ্জ্বলতা দিতে চায়। এখন 2 অ্যাম্পিয়ারের জন্য এখানে আর কত, জাস্ট বাচ্চাদের জিনিস বের করবা। তুল্যরোধ কত লাগবে? 50, তার মানে আর এর ভ্যালু লাগবে 20। ওকে, বুঝতে পারছো ম্যাথটা? বলো সবাই ক্লিয়ার কিনা? যতটুকু বুঝাইলাম উজ্জ্বলতা এবং এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা বলো। তারপর আমরা আমাদের লাস্ট টপিক যেটা অ্যামিটার এবং ভোল্টমিটার, সেখানে চলে যাব। তারপর আমরা আমাদের লাস্ট টপিক অ্যামিটার এবং ভোল্টমিটার, সেখানে চলে যাব। বলো ক্লিয়ার কিনা সবাই? উজ্জ্বলতা জিনিসটা পারফেক্টলি উত্তর করতে পারবে কিনা? কোম্পানিটা দেখেই উজ্জ্বলতা উত্তর করা যাবে না, নিজে নিজে করতে হবে। দেখো এখান থেকে বোর্ডে যে এমসিকিউ গুলো আসে, সবার আগে কুইকলি উত্তর করো, সবার আগে উত্তর করো। একটা বৈদ্যুতিক বাতির দুই প্রান্তের বিভব পার্থক্য 2% হ্রাস করলে ক্ষমতা কত শতাংশ হ্রাস পায়? দেখো ক্ষমতার সাথে বিভব পার্থক্যের সম্পর্ক কি? v²/r, তাই না? তাহলে ভি যদি 2% হ্রাস পায়, ক্ষমতা 4% হ্রাস পাবে, কারণ এটা স্কোয়ার আছে। এখানে 2 বসাও, 2 স্কোয়ার, 4% হ্রাস পাবে, তার মানে উত্তর 4। ঠিক আছে, সো এগুলো আসলে ফর্মুলার মধ্যে বসাই দিয়ে তুমি করতে পারবা। তারপর এইটা আয়ের সাথে থিটার সম্পর্ক কি? এইটা, তাই না? আমরা একটু আগে দেখে আসছি। তারপর দেখো বোর্ডের প্রশ্ন, প্রবাহ মাত্রা 5 গুণ করা হলে উৎপাদনের হার, তাপ উৎপাদনের হার কত গুণ হবে? I²RT, তাই না? স্কোয়ার হয়ে যাবে, তার মানে 25 গুণ, রাইট? বুঝছো? 25 গুণ হয়ে যাবে। তার মানে একজন বলছে তার মানে রোধের উপর উজ্জ্বলতা নির্ভর করে। হ্যাঁ, বাল্বটার রোধ কত এবং সে কতটুকু ভোল্টেজ পাচ্ছে বা কতটুকু কারেন্ট পাচ্ছে সেটার উপর নির্ভর করে। ঠিক আছে, তারপরেরটা এটাও তো আমরা জানি, টি এর সাথে সম্পর্ক বলছে। তার মানে টি এর সাথে সম্পর্কটা হবে কোনটা বলো তো? এইটা। আমরা জানি থিটার সাথে সম্পর্কটা একটু উপর থেকে শুরু হয় আর টি এর সাথে সমানুপাতিক। ঠিক আছে, পরেরটা করো। এটা এইচ এর সাথে টি² এর সমানুপাতিক কি বলো তো? সমানুপাতিক, তার মানে 1 নাম্বারটা বলো তো। বাচ্চাদের এমসিকিউ না এগুলা? বাচ্চাদের এমসিকিউ না এগুলা বলো তো? ইয়েস, বাচ্চাদের এমসিকিউ। আরেকটা সিকিউ দেখতেছো, যশোর বোর্ড 2024, বাচ্চাদের সিকিউ না?
বাচ্চাদের সিকিউ, যে ইলেকট্রিসিটি ল্যাবরেটরিতে একটা মিটার বিজের এক ফাঁকে 2 ওহম, তার মানে এক ফাঁকে তোমার 2 ওহম আছে, ওকে, আর এক ফাঁকে 3 ওহম আছে। যদি পারো তাহলে কমেন্টে বলো পারবা, ওকে। তারা নিস্পন্দবিন্দু খুঁজতেছে, ঠিক আছে, নিস্পন্দবিন্দু খুঁজতেছে। নিস্পন্দবিন্দু কোথায় পাওয়া যাবে, ঠিক আছে, আমরা ধরে নেই যে প্রথমটা থেকে এল দূরত্বে নিস্পন্দবিন্দু পাওয়া যাবে, তাহলে বাকিটা থেকে দূরত্ব কত, 100 মাইনাস এল। তাহলে বলো তো নিস্পন্দবিন্দুর শর্ত কি? শর্ত এলো এই 2/l ইকুয়ালস টু হয়ে যাবে 3/100 মাইনাস এল। সো এটা সলভ করলেই তুমি আসলে উত্তর পেয়ে যাবে। বাট স্মার্ট যারা, যদি এটা এমসিকিউ আসতো, স্মার্ট তারা কিভাবে উত্তর করতো? স্মার্ট তারা এইভাবে উত্তর করতো যে এখানে 2 ওহম আর 3 ওহম আছে, যেহেতু অনুপাতগুলো সমান থাকতে হবে, তার মানে এই যে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাইনটা এটা 2:3 অনুপাতে কাট হবে। তাহলে টোটাল অনুপাত হচ্ছে 5/2 অংশ এখানে, 5/3 অংশ এখানে, 40 এখানে, 60 এখানে, ঠিক আছে। সো এমসিকিউ এর জন্য তুড়ি দিয়ে সলভ করা যায় এগুলো। উদ্দীপকের অনুযায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সফল হওয়া যাবে কিনা, ঠিক আছে। দেখো এখন 2 নম্বরে কি চাচ্ছে, নিস্পন্দবিন্দু একদম মাঝখানে নিস্পন্দবিন্দু মানে চাচ্ছে আর কি। ওরা কি চাচ্ছে বলতো, একদম মাঝখানে নিস্পন্দবিন্দু। ঘ নাম্বারের জন্য একদম মধ্যে যদি নিস্পন্দবিন্দু পেতে চাও, মানে এল এর ভ্যালু যদি 50 সেন্টিমিটার নিস্পন্দবিন্দু পেতে চাও, তাহলে কি হইতে হয় বলতো? এটা যদি পি রোধ হয়, এটা যদি কিউ রোধ হয়, তাহলে p/50 ইকুয়ালস টু q/100 - 50। তার মানে পি আর কিউ সমান হওয়া লাগবে, তাই না? দুইটা বাহুর রোধ সমান হওয়া লাগবে যদি তুমি একদম মিডিলে নিস্পন্দবিন্দু পেতে চাও। এখন কিভাবে সমান করা যায়? এইখানে অলরেডি রোধ আছে 2 ওহম, এখানে রোধ আছে 3 ওহম। একভাবে সমান করা যায় যে এই পি প্রান্তে, মানে এই 2 এর সাথে 1 ওহম শ্রেণীতে যুক্ত করব, তাইলে 3 আর 3 হয়ে যাবে। অথবা এই 3 এর সাথে কোন একটা রোধ প্যারালালি যুক্ত করব, তাইলে 2 আর 2 হয়ে যাবে। বুঝছো? মোট কত সমান করতে হবে। সো দুই ভাবে করতে পারি, 2 এর সাথে 1 শ্রেণীতে যুক্ত করতে পারি, 3 এর সাথে সামথিং প্যারালালি যুক্ত করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছো ম্যাথটা? বলো তো পানির মতো ক্লিয়ার? বলো ম্যাথটা পানির মতো ক্লিয়ার কিনা? আমরা এই ম্যাথটা রাখতেছি, একটু পরে করে দিব, কারণ এখানে আমি মেশ অ্যানালাইসিস কিভাবে অ্যাপ্লাই করতে এটা শিখাবো, মানে আরেকবার দেখাবো আর কি। আমাদের লাস্ট টপিকটা আমরা পড়ে আসি, শান্ট এবং ভোল্টমিটার, ঠিক আছে। এখন শান্ট জিনিসটা কি? শান্ট হচ্ছে একটা বর্তনীটা যেন পুড়ে না যায়, তার জন্য ওই বর্তনীর সমান্তরালে যে রোধটা যুক্ত করতে হয়, যে ছোট মানের একটা রোধ যুক্ত করতে হয়, তাকে শান্ট বলে। দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে তোমার একটা গ্যালভানোমিটার দিয়ে আমরা যখন বেশি বিদ্যুৎ পরিমাপ করতে চাই, দেখো খুবই সুন্দর কনসেপ্ট এবং খুবই মজার কনসেপ্ট, নতুন কিছু শেখার মতো না। কারেন্ট ডিভাইডার ল পড়ছো না? ওই কারেন্ট ডিভাইডার ল দিয়ে তুমি এটা সলভ করতে পারবে, আর কিছুই না, ঠিক আছে। 5 থেকে 10 মিনিটে এই টপিকটা শেষ হয়ে যাবে। দেখো আমাদের একটা জিনিস পড়ছি, আমরা একটু রিক্যাপ করে নিই কারেন্ট ডিভাইডার লটা। কারেন্ট ডিভাইডার লতে কি পড়ছি, যে এখানে যদি R1 হয়, এখানে যদি R2 হয়, তাইলে বলো তো আমি চাচ্ছি R1 দিয়ে কতটুকু কারেন্ট যাবে, মানে I1 বের করতে চাচ্ছি, টোটাল কারেন্ট I। কেমনে বের করব? I1টা হয়ে যাবে যার কারেন্ট তার উল্টাটা হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে দুইটার যোগফল। এটা হয়ে যাবে আমার টোটাল কারেন্টের এত অংশ হচ্ছে I1 হয়ে যাবে। সো এই জিনিসটা আমরা জানি, কারেন্ট ডিভাইডার লতে এই জিনিসটা আমরা পারছি, তাই না? পড়ছো, ওকে। সো এখন শান্টের কনসেপ্ট একটু দেখো। শান্টে কি হয়, মনে করো যে এখানে একটা গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের নিজের একটা রোধ থাকে, তাই না? এটাকে বলা হয় জি। গ্যালভানোমিটারের নিজের রোধটাকে বলা হয় জি। সে কারেন্ট মাপতে পারে হলো আইজি পরিমাণ, ঠিক আছে। আইজি পরিমাণ কারেন্ট মাপতে পারে। টোটাল কারেন্ট আসতেছে মনে করো আইজি পরিমাণ, টোটাল কারেন্ট এদিক দিয়ে আসতেছে মনে করো আইজি পরিমাণ। তার মানে শুরুতে আমার এই লাইনে যে কারেন্ট আসতেছে সেটা আসলে আইজির সমানই। এই যতটুকু মাপতে পারে ততটুকুই কারেন্ট আসতেছে মনে করো, ততটুকুই কারেন্ট আসতেছে মনে করো। খুবই সহজ টপিক। এখন যদি সামহাও কারেন্ট আরো বেশি চলে আসে, মনে করো একটা নদী দিয়ে একটু পানি যাইতে পারে, হঠাৎ করে বড় পানি চলে আসলো, তখন কি একটা বাইপাস রাস্তা লাগবে না? বাইপাস রাস্তা লাগবে। আমাদেরও এরকম হয় যে রাস্তায় যদি বেশি গাড়ি চলে আসে, আমাদের কি লাগবে বলতো? মনে করো এখন এই দিক দিয়ে অনেক বেশি কারেন্ট চলে আসছে, মনে করো আগেরটার n গুণ কারেন্ট চলে আসছে। আগে আই পরিমাণ কারেন্ট আসতেছিল, এখন আগেরটার n গুণ কারেন্ট চলে আসছে। সো আমাদের একটা বাইপাস রাস্তা লাগবে। দেখো আমরা চাই এই দিক দিয়ে আইজি পরিমাণই প্রবাহিত হোক, আর বাকিটা বাইপাস দিয়ে চলে যাক। এই যে বাইপাস, এই বাইপাসের রোডটাকেই বলি আমরা শান্ট। এই বাইপাসের রোডটাকে বলি আমরা শান্ট, ওকে। সো এই শান্টের মানটা আসলে খুবই ছোট হয়। কেন খুবই ছোট হয়? কারণ যেন এই দিক দিয়ে বেশি কারেন্ট চলে যেতে পারে, কারণ গ্যালভানোমিটার দিয়ে বেশি কারেন্ট গেলে তো সেটা পুড়ে যাবে, তাই না? এখন আমি চাই গ্যালভানোমিটারের কারেন্টটা নির্ণয় করতে, আইজিটা নির্ণয় করতে। তাহলে বলো তো আইজিটা কি হবে? আইজি এর কারেন্টটা কারেন্ট ডিভাইডার ল দিয়ে তুমি কি পাবা? টোটাল কারেন্ট আসতেছে মনে তো আগেরটার n গুণ। তাইলে
বা এখানে টোটাল কারেন্টটাই নির্ণয় করো, বা টোটাল কারেন্টটাই বলো যে এখানে টোটাল কারেন্ট যেটা আসতেছে ওটাকে তুমি কিভাবে ডিভাইড করবা, টোটাল কারেন্টটাকে তুমি কিভাবে ডিভাইড করবা। খুব সহজ, তুমি আই যেটা পেয়ে যাবা হচ্ছে যেই রোধ তার বিপরীতটা উপরে আর নিচে হচ্ছে তাদের দুজনের যোগফল ইনটু হচ্ছে আই টোটাল, তাই না, আই টোটাল। এখন তুমি চাচ্ছ এমন ভাবে পরিমাপ করতে যেন আই টোটালটা আগেরটার এন গুণ হয়। দেখো শুরুতে তো এটা আইজির সমান ছিল, বাট এখন তুমি চাচ্ছ যেন এটা আগেরটার এন গুণ হয়, আগে যত ছিল এর এন গুণ হয়ে যায়, এন ইন্টু আইজি হয়ে যায়, আগেরটার এন গুণ যেন হয়ে যায়, আগেরটা থেকে যেন এন গুণ মাপতে পারো। তার মানে টোটালটা এখন কত, এন ইন্টু আইজি, তাই না। তার মানে এন ইন্টু আইজি তুমি দাও, আইজি আইজি দুই পাশে কাটা, তার মানে তুমি কি পেয়ে যাবা বলো তো, এখানে পেয়ে যাবা আইজি ইকুয়ালস টু এস বাই জি প্লাস এস ইন্টু হচ্ছে এন ইন্টু আইজি। খুব সহজ, এখান থেকে একটা ফর্মুলা ডিরাইভ করে ফেলতে পারবা যে তুমি যদি এই পাশে নাও এরকম একটা ফর্মুলা পেয়ে যাবা যে এস ইকুয়ালস টু জি বাই এন মাইনাস ওয়ান, এরকম একটা ফর্মুলা তুমি এখান থেকে পেয়ে যাবা, এস ইকুয়ালস টু জি বাই এন মাইনাস ওয়ান। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের শান্টের মান বা বহিস্থ যে রোধটা সেই রোধটার মান। তার মানে শান্টের ডেফিনেশন কি, পরীক্ষা হলে আমাদের আসবে শান্টের ডেফিনেশন কি। শান্টের ডেফিনেশন হচ্ছে, শান্ট হচ্ছে সমান্তরালে যুক্ত একটা ছোট মানের রোধ যেটার মধ্যে দিয়ে আমরা চাই বেশি মানের কারেন্ট ফ্লো হোক এবং আমাদের গ্যালভানোমিটারটা ভালো থাকুক। এখন এনটা আসলে কি, অনেকের মনে এই প্রশ্নটা, তোমরা শুরু থেকে মনোযোগ দাও নেই। দেখো আমি শুরুতে বলছিলাম, মনে করো এই দিক দিয়ে 5 কারেন্ট আসতেছে, খেয়াল করো 5 এম্পিয়ার কারেন্ট আসতেছে, 5 এম্পিয়ারটাই গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে, কোনো বাইপাস রোড নাই। তার মানে শুরুতে কারেন্ট কত ছিল, আইজি পরিমাণ কারেন্টই আসতেছিল, আইজি সবটাই আইজি দিয়েই যাচ্ছিল, গ্যালভানোমিটার দিয়েই যাচ্ছিল। পরবর্তীতে কারেন্টটা আমি বেশি মাপতে চাচ্ছি, মানে কি আরো বেশি কারেন্ট আসবে, আরো বেশি কারেন্ট আসবে, বাট আমাদের এই যন্ত্রটা পুরবে না, এই যন্ত্রটা পুরবে না, মানে কি এই যন্ত্র দিয়ে আগে যত কারেন্ট যাচ্ছিল ততটুকুই যাবে, বাকিটুকু এই দিক দিয়ে চলে যাবে। তার মানে এখনের টোটাল কারেন্টটা আগেরটার এন গুণ, এখন তার পাল্লা বৃদ্ধি করতে চাচ্ছি। এই এনটাকেই বলা হয় যে কত গুণ পাল্লা বৃদ্ধি। এই এনটার একটা নাম আছে যে কত গুণ পাল্লা বৃদ্ধি, কত গুণ পাল্লা বৃদ্ধি, এটাকে পাল্লা বৃদ্ধিও বলে, পাল্লা বৃদ্ধি। ঠিক আছে, মানে কারেন্ট প্রবাহটা কত গুণ বেশি মাপতে চাচ্ছ, আগেরটার কত গুণ বেশি মাপতে চাচ্ছ, সেটা ছিল হচ্ছে এন। আগে শুধুমাত্র আই পরিমাণ মাপতে পারতা বা আইজির সমান মাপতে পারতা, এখন আইজি থেকে আরো এন গুণ বেশি মাপতে পারবা। ঠিক আছে ভাই, শান্ট এর গুণক কি, শান্টের কি গুণক নাই তো, শান্ট নিজেই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, শান্ট মানে হচ্ছে একটা রোধ, শান্ট মানে একটা রোধ। ঠিক আছে, বলো এটা বুঝতে পারছো এই ফর্মুলাটা। তার মানে তোমাকে যদি বলে যে এখন 3 এম্পিয়ার মাপতে পারো, তুমি 30 এম্পিয়ার মাপতে চাও, কত মানের শান্ট যুক্ত করা লাগবে, তাইলে তুমি কত গুণ বাড়াইতে চাও, মাপাটা কত গুণ বাড়াইতে চাও, 10 গুণ। তার মানে তোমার এন এর মান হচ্ছে তখন 10, এন এর মান তো তখন হচ্ছে 10। এক দুটা ম্যাথ করলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, এটা আমরা পড়ে ফেলছি, দেখো একটা ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। 33 ওহম মানের একটা গ্যালভানোমিটার, তার মানে এটা হচ্ছে তোমার গ্যালভানোমিটারের রোধ, এটা হচ্ছে জি। কত রোধ যুক্ত করলে শান্টের রোধ বের করতে হবে, এসটা বের করতে হবে, মোট প্রবাহের 1% গ্যালভানোমিটার দিয়ে যাবে। দেখো খেয়াল করো, এটা জাস্ট কারেন্ট ডিভাইডার ল, আর কিছুই না। তোমার একটা গ্যালভানোমিটারের রোধ আছে যেটা হচ্ছে 33 ওহম, তুমি হচ্ছে একটা শান্টের রোধ বের করতে যাচ্ছ, এসটা বের করতে যাচ্ছ, এমন ভাবে বের করতে চাচ্ছ যেন এই দিক দিয়ে আই পরিমাণ কারেন্ট আসলে সেটার 1% শুধু এই দিক দিয়ে যায়, সেটার 1% শুধু এই দিক দিয়ে যায়। তার মানে আমার আইজিটা হলো আই এর 1%, আই এর 1%, 1 মানে কি 1/100। বলো বুঝতে পারছো, বুঝতে পারছো, বুঝছো, সবাই বুঝছো। এখন তুমি চাইলে এটা ফর্মুলা দিয়েও করতে পারবা, তুমি চাইলে এটা কারেন্ট ডিভাইডার ল দিয়েও করতে পারবা। দেখো দুইটা বই আমি দেখাচ্ছি। যদি ফর্মুলা দিয়ে করো তাহলে বলো তো এখানে আইটা বা টোটাল কারেন্টটা আইজির কত গুণ, টোটাল কারেন্টটা এখানে আইজির কত গুণ, টোটাল কারেন্টটা আইজির কত গুণ, 100 গুণ। তার মানে এন এর ভ্যালু 100। এখন এন এর ভ্যালু 100 হলে তুমি কেমনে ম্যাথটা করো, তুমি ম্যাথটা করো হচ্ছে এরকম ভাবে, এস ইকুয়ালস টু জি বাই এন মাইনাস 1। তার মানে জি এর ভ্যালু 33, এন এর ভ্যালু 100, 100 মাইনাস 1 99, তার মানে 33/99, 33/99, এটা হচ্ছে তোমার শান্টের ভ্যালু, যেটা হচ্ছে 1/3। বুঝছো। এখন এটা অন্যভাবে কিভাবে করা যায়, আরো সুন্দর করে বুঝে বুঝে কিভাবে করা যায়। দেখো তুমি এই জাস্ট আইজির কারেন্টটা বের করতে চাচ্ছ, জাস্ট নরমাল কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করো। আইজি দিয়ে কত কারেন্ট যাবে, টোটাল কারেন্টের কত অংশ যাবে, বিপরীত রোধটা উপরে, নিচে হচ্ছে দুইটার যোগফল। ঠিক আছে, এখন তোমাকে কি বলে দিচ্ছে যে এই আই এর 1% হচ্ছে আইজি, তার মানে এই আই এর 1%,
মানে আইজি ডিভাইডেড বাই আই এটুকু তোমাকে বলে দিছে যেটা আসলে 1%। এই পাশে কি পড়ে থাকবে এস বাই জি প্লাস এস। 1% মানে কি 0.01 ইকুয়ালস হচ্ছে এস বাই 33 প্লাস এস। এখন এখান থেকে ম্যাথ করো, সমস্যা নেই, এখান থেকে এস বের করতে পারো, ইটস আপ টু ইউ। বলো দুইটা ওয়েতেই পারছো, কারেন্ট ডিভাইডার ল দিয়েও করতে পারো, চাইলে ফর্মুলা দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। বাট বোঝাটা হচ্ছে মেইন ব্যাপার, কারেন্ট ডিভাইডার লটা হচ্ছে এখানে মেইন ব্যাপার। 1% কি 100 নাকি এরকম মুখস্থ করার কোনো কারণ নেই। তোমাকে যেই লাইন বলবে ওই লাইনটা ম্যাথমেটিক্যালি প্রকাশ করবা। এখানে বলছে যে মোট প্রবাহ গ্যালভানোমিটারের মধ্যে, মানে মোট প্রবাহের 1% গ্যালভানোমিটার দিয়ে যায়, তার মানে আইজিটা হবে মোট প্রবাহের 1%। প্রশ্নে কি বলছে সেটার সাথে যাবা, সবসময় যে ব্লাইন্ডলি মুখস্থ করতে হবে এমন কিছু নাই। বুঝছো? বুঝতে পারছো? ভাই অল্প রোধ সমান্তরালে যোগ করি তাহলে তো গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যাবে না, রোধ দিয়েই যাবে। হ্যাঁ, রোধ দিয়েই ম্যাক্সিমামটা যাবে, গ্যালভানোমিটার দিয়ে অল্প যাবে। আমরা সেটাই চাচ্ছি, গ্যালভানোমিটার দিয়ে যেন অল্প যায়। ঠিক আছে, ব্রেক দিব না কারণ ক্লাসের পরে আমরা শেষ পর্যায়ে আমরা একটা ম্যাথ করবো, ম্যাথ করলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আর দুইটা স্লাইড আছে। 1000 ওহম রোধের একটা গ্যালভানোমিটার 5 ওহম মানের একটা শান্ট যুক্ত করা আছে। ঠিক আছে, এটা 1000 ওহম, খেয়াল করো, এটা 1000 ওহম, এটা 5 ওহম মানের শান্ট যুক্ত করা আছে। গ্যালভানোমিটারের প্রবাহ মানে এই দিক দিয়ে প্রবাহ হচ্ছে 0.46 এত অ্যাম্পিয়ার। বোর্ডের প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2024, কে জানি বলছিল করে দিতে। বলছে শান্টের প্রবাহ নির্ণয় করো, এই দিকের প্রবাহ নির্ণয় করো। এখন শান্ট মান ভুলে যাও, একটা নর্মাল সার্কিট চিন্তা করো, একটা নর্মাল সার্কিট চিন্তা করো। তোমাকে বললাম যে একটা দুইটা রোধ প্যারালালি আছে, এই দিকের কারেন্টটা তুমি জানো, এই দিকের কারেন্টটা বের করো। কিভাবে বের করবা? কোন লজিক অ্যাপ্লাই করবা বলো তো? এখানে ই এর মান বলে নেই, কোন লজিক অ্যাপ্লাই করবা? কোন লজিক অ্যাপ্লাই করবা? কারেন্ট ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে পারবা না, কারণ তুমি তো টোটাল কারেন্ট জানো না। আই তো তোমার অজানা, টোটাল কারেন্ট তো তুমি জানো না, তাই না কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতাম। তুমি কিছু না জানো, তুমি তো কিছুই যদি না জানো, কি জানো বলো তো? যার কেউ নাই তার কেভিএল আছে, যার কেউ নাই তার কেভিএল আছে। তুমি এই প্রান্ত থেকে একটা লুপ ঘুরাও, পুরোটা একবার ঘুরে আসো, তাইলেও হয়। বা এখান থেকে এই দিক দিয়ে একবার যাও, এই দিক দিয়ে একবার যাও, দুই বিন্দু থেকে একই বিন্দুতে যাচ্ছ। ঠিক আছে, মনে করো এটা VA, এটা VB, একবার এই দিক দিয়ে যাও, একবার এই দিক দিয়ে যাও, একই বিন্দুতে যাচ্ছ, তাই না? সো তুমি VA থেকে চাইলে একবার পুরা লুপটা একবার ঘুরে আসতে পারো, অথবা VA থেকে VB তে যাইতে পারো। তাহলে তুমি যদি এই দিক দিয়ে যাও তাহলে কতটুকু কমবে বলো তো? ভোল্টেজ কতটুকু কমবে? এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে 0.46, 0.46 ইন্টু 1000। দেখো এখানে কিন্তু শান্ট পার্ট আছে, কিন্তু আমাদের নর্মাল পিওর জিনিসপত্রের ম্যাথ। সো আমি এই দিক দিয়ে গেলাম, VB তে চলে গেলাম। আবার যদি উপর দিয়ে যাই, VA মাইনাস 5 ইন্টু উপরের কারেন্টটা নির্ণয় করতে চাচ্ছি, আমরা VB তে চলে গেলাম। তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারবো? যে 1000 ইন্টু 0.46 ইন্টু ইকুয়ালস টু 5 ইন্টু আই। বুঝছো? বের করতে পারছো উপরের কারেন্টটা, এই দিকের কারেন্টটা বের করতে পারছো? বলো তো, পারছো? পারছো সবাই? তার মানে কোনো কিছু না বুঝলে যে ব্লাইন্ডলি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ব্যাপারটা এমন না। এখানে কারেন্ট ডিভাইডার ল দিয়ে এটা করা যাবে না, কারণ এখানে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে। বা কেভিএল তুমি যদি না বুঝো, এটা বুঝতে পারো তো যে যেহেতু দুটা কমন প্রান্ত, তার মানে উপর দিয়ে বিভব পার্থক্য আর নিচে দিয়ে বিভব পার্থক্য সমান। এখানে বিভবের চেঞ্জ হচ্ছে 5 ইন্টু আই, এখানে বিভবের চেঞ্জ হচ্ছে 1000 ইন্টু এটা, একই জিনিস। বর্তনীর শান্টের মানের সাথে 5 ওহম মানের একটা রোধ, আরো একটা রোধ যুক্ত করলে, শ্রেণীতে যুক্ত করলে মূল প্রবাহের 20% গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত হবে। এটা সত্যতা যাচাই করো। মানে আমাদের এখন চাইছে ঘ নাম্বারে, খেয়াল করো, ঘ নাম্বারে এখন চাইছে যে উপরেরটাই যদি আমাদের 5-এর সাথে আরেকটা 5, মানে আলটিমেটলি টোটাল হচ্ছে 10 হয়ে যাবে, তাই না? 10 হয়ে যাবে। 10 ওহম মানের শান্ট এবং গ্যালভানোমিটার হচ্ছে 1000 মানের। ঠিক আছে, যুক্ত করলে এই দিক দিয়ে মোট প্রবাহের, এই দিক দিয়ে যতটুকু কারেন্ট আসতেছে এটার 20% আইজি দিয়ে যাবে কিনা এটা বের করতে বলছে। সো তুমি এখানে জাস্ট কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করো, সবসময় যে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এমন না। তাহলে আইজিটা বের করতে চাও তুমি, আইজি কেমনে বের করবা? উপরে হচ্ছে তার উল্টাটা 10 আর নিচে হচ্ছে 1000 প্লাস 10, এটা হচ্ছে আই টোটাল, কতটুকু কারেন্ট আসতেছে। তাইলে তোমাকে এটাই বের করতে হবে যে আইজি বাই আই এটা কি আসলে 20% কিনা, এটা কি আসলে 20% কিনা। এটাও ক্যালকুলেটরকে পার্সেন্টেজে বের করো, যদি 20% হয় তাহলে উত্তর সঠিক, যদি 20% না হয় উত্তর সঠিক না। বুঝছো? সবাই বুঝছো? ক্লিয়ার? সবাই আমাকে বলো যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি এগুলো একদম পারফেক্টলি ক্লিয়ার, একদম পারফেক্টলি ক্লিয়ার কিনা সবার বলো।
অ্যামিটারের পাল্লা বৃদ্ধি একদম পারফেক্টলি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ঠিক আছে, পরেরটা দেখো। 90 ওহম মানের একটা গ্যালভানোমিটারের সাথে 1 ওহম মানের সমান্তরালে যুক্ত করা আছে, ঠিক আছে? তার মানে গ্যালভানোমিটার 90, এটা তোমরা দেখো তো আমার আগে কুইকলি পারো কিনা, এবং সমান্তরালে আছে 1 ওহম। ওকে, মূল প্রবাহ 3 অ্যাম্পিয়ার। ওকে, মূল প্রবাহ 3 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটার দ্বারা বর্তনীর মূল প্রবাহ 3 অ্যাম্পিয়ার এবং গ্যালভানোমিটার 3 অ্যাম্পিয়ারের অধিক বিদ্যুৎ প্রবাহ মাপা যায়, ঠিক আছে? ভালো কথা। বলছে উদ্দীপকে 1 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। দেখো কারেন্ট ডিভাইডার ল, নরমালি জাস্ট, আর কিছু আছে? কারেন্ট ডিভাইডার ল না? গ নাম্বার পারছো বলো তো? কারেন্ট ডিভাইডার ল না? ইয়েস অর নো? তাড়াতাড়ি আমাকে রিপ্লাই দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পারছো না? শুধুমাত্র কারেন্ট ডিভাইডার ল, 1 ওহম দিয়ে কতটুকু কারেন্ট যাবে। ওকে, পরেরটা, উদ্দীপক অনুসারে ব্যবস্থা গ্রহণ করে 30 অ্যাম্পিয়ার মাপতে চাও। আগে 3 মাপতে পারতা, এখন 30 মাপতে চাও, তার মানে এন এর মান কত? 10। সো তোমার যে শান্টের মান কত লাগবে ইজিলি বের করে ফেলতে পারবা, যে জি ডিভাইডেড বাই কি বলতো, n-1। এখন শান্টের মান আছে কত? আছে হচ্ছে 1 ওহম। আরো কত যুক্ত করতে হবে এটার সাথে? তুমি জাস্ট অ্যাড করে দিবা উত্তর, ঠিক আছে? 10 লাগবে, তার মানে আরো 9 যুক্ত করতে হবে, আরো 9 সিরিজে যুক্ত করতে হবে। সো একদম বেসিক একটা ম্যাথ। এরপরে আসে হচ্ছে আমাদের ভোল্ট মিটার। এটা আসলে খুবই মজার। ভোল্ট মিটার দিয়ে কখনো কারেন্ট ফ্লো হয় না। ভোল্ট মিটার হচ্ছে একটা উচ্চমানের রোধ। কি? একটা উচ্চমানের রোধ। এটা অনেক উচ্চমানের রোধ, অনেক উচ্চমানের রোধ, ঠিক আছে? অনেক উচ্চমানের রোধ, একটা অনেক উচ্চমানের রোধ। ভোল্ট মিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, এটা আজকে ক্লাসের শেষ টপিক। ভোল্ট মিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, অনেক উচ্চমানের রোধ। ভোল্ট মিটার আসলে কি মাপে বলতো? দুই প্রান্তের বিভব মাপে। এই দুই প্রান্তের বিভব পার্থক্য মাপে। এই দুই প্রান্তের বিভব পার্থক্য মাপে। মনে করো এটা এ, এটা হচ্ছে বি। এই দুই প্রান্তের বিভব পার্থক্য মাপে হচ্ছে ভোল্ট মিটার। এখন আমি যদি বিভবটাকে বাড়াই, তাইলে বলতো এদিক দিয়ে একটু কারেন্ট লিক হওয়া শুরু করবে না? যাওয়া শুরু করবে না কারেন্ট? একটু খেয়াল করো। মনে করো যে একজন মানুষ দরজা ধাক্কা দিচ্ছে কারেন্ট ফ্লো করার জন্য, ভোল্টেজ তো ধাক্কা দেয় কারেন্ট ফ্লো করার জন্য। সে হচ্ছে আটকাচ্ছে, সে হচ্ছে রোধ, সে হচ্ছে আটকাচ্ছে। তার মানে একজন ধাক্কা দিচ্ছে, একজন আটকাচ্ছে। এখন আমি যদি ধাক্কার পরিমাণ বাড়াই, একসময় কি লিক হওয়া শুরু করবে না? কারেন্ট লিক হওয়া শুরু করবে। সো আমি মনে করো এখন মাপতে পারি হচ্ছে VAB, একটু পরে আমি ভোল্টেজ আরো অনেক বেশি মাপতে চাই, মনে করো এখন V মাপতে পারি আর কি, কারণ V পরিমাণ সে আটকাইতে পারে, থামায় রাখতে পারে, এবং V পরিমাণ মাপতে পারি। একটু পরে মনে করো আমি আরো অনেক বেশি মাপতে চাই, এখন আমি মনে করো আগেরটার n গুণ মাপতে চাই, ভোল্টেজ বাড়ায় দিছি, তাইলে বলো তো এখানে লিক করা শুরু করবে না কারেন্টটা? আগে মনে করো ভোল্টেজ ছিল G আর রোধ ছিল G, বলো তো কারেন্টটা লিক করা শুরু করবে না? এখন যদি বেশি মাপতে চাই ভোল্টেজ, আমি বেশি ধাক্কা দিচ্ছি, কারেন্টটা যাওয়া শুরু করবে না? যাওয়া শুরু করবে। সেটা থামাইতে হলে কি করতে হবে বলতো? আরেকটা রোধ, আরেকটা বড় মানের রোধ আমাদেরকে সিরিজে যুক্ত করতে হবে, তাই না? তার মানে এই জায়গাতে এটার পাল্লা বৃদ্ধি করার জন্য একটা শান্ট যুক্ত করতে হবে, যেটা আসলে সিরিজে যুক্ত করতে হবে, একটা বড় মানের রোধ। এখন কিন্তু বাধার পরিমাণটাও আমি বাড়াই দিছি, যার ফলে এখন কারেন্ট লিক করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, সো আমি জাস্ট ধরে নিচ্ছি যে এখানে মনে করো যে কারেন্ট ফ্লোটা হচ্ছে এটা একদম টেন্স টু জিরো, ঠিক আছে? টেন্স টু জিরো। এখানে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে এটাকে আমি টেন্স টু জিরো চাই, এই জন্যই আমি আরেকটা রোধ যুক্ত করছি। তাহলে এখানের কারেন্ট ফ্লোটা কেমনে বের করবা? ভোল্টেজ বাই